আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে যে যেখান থেকেই আজকের এইচএসসি 2021 শর্ট সিলেবাসের উপর উদ্ভাসন শিক্ষা পরিবারের যে সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স বিষয়ক সেমিনারে জয়েন করেছো, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ দীপ্রব। যদি আমাদের সাথে এই লাইভ সেশনে কোনো সম্মানিত অভিভাবক থেকে থাকেন, তাদেরকেও সালাম জানাচ্ছি এবং আশা করি অভিভাবক বা শিক্ষার্থী যারাই থাকেন না কেন, আজকে আমাদের এই যে সামনে যে এইচএসসি 2021 সালের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে এবং সেটার জন্য আমাদের এই কমপ্লিট সিলেবাসের উপর কমপ্লিটলি ফ্রি যে রিভিশন কোর্সটি আমরা নিয়ে এসেছি, সেই ব্যাপারে আমরা ধারণা দিতে পারবো। আমরা শর্ট সিলেবাস নিয়ে কথা বলবো বা কিভাবে আমাদের এই ফ্রি রিভিশন কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করা যায় সেসব দিকগুলো নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। প্রথমেই আমরা সবসময় যেটা করি যে আপনাদের কাছে কিছু পোল নিয়ে নিতে চাচ্ছি যে আসলে আমাদের উদ্ভাসের কোন কোর্সে এখন পর্যন্ত অংশগ্রহণ করা হয়েছে কিনা। যারা স্টুডেন্টরা আছো তারা তো মতামত জানিয়ে দিতে পারো। যদি কেউ অভিভাবকও যুক্ত থাকেন আমাদের জুম অ্যাপের মাধ্যমে, তাহলে তারাও এখানে জানাতে পারেন যে এখন পর্যন্ত উদ্ভাসের কোনো কোর্সে অংশগ্রহণ করা হয়েছে কিনা, অনলাইনে বা অফলাইনে। অনেকে আমাদের সাথে অনলাইনেও কিছু প্রোগ্রামে যুক্ত আছো, তারাও জানাতে পারো। আচ্ছা, দেখা যাচ্ছে ম্যাক্সিমামই এখানে আমরা পুরাতন মানুষজন। 93% আমরা বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেছি। আর যারা অংশগ্রহণ করিনি, আশা করি যেহেতু ফ্রি কোর্স এবং এই ব্যাপারে আমরা সম্পূর্ণ ধারণা দিয়ে দিব, তারাও এবার অংশগ্রহণ করে ফেলবো। আচ্ছা, তো প্রথমে একটু একটা ব্যাপার ক্লিয়ার করা জরুরি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলা যায়, কারণ এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট হবে। যারা ইতিমধ্যে আমাদের সাথে এই যে এইচএসসি 2021 সালের শর্ট সিলেবাসটা প্রকাশ হওয়ার আগে যে মডেল টেস্ট প্রোগ্রাম চলছিল অনলাইনে, পাশাপাশি ক্লাস চলছিল, যারা কিনা আগে থেকে ভর্তি ছিলে, আমাদের দুইটি পর্ব চলছিল বা দুইটি ব্যাচ চলছিল। প্রথম ব্যাচ আর দ্বিতীয় ব্যাচ আলাদা আলাদা। তো এই যে এখন যেহেতু শর্ট সিলেবাসটা প্রকাশিত হয়ে গিয়েছে, এই জন্য তোমাদের যতটুকু সিলেবাস বা যে মডেল টেস্টগুলো বাকি আছে, সেটার উপরে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে নতুন রুটিনটা দেওয়া হবে। এবং তোমাদের কোর্স শেষ হবে 23 ফেব্রুয়ারি দ্বিতীয় ব্যাচের, অর্থাৎ যাদের কোর্সটা পরে শুরু হয়েছিল। আর 26 ফেব্রুয়ারি শেষ হবে হচ্ছে প্রথম ব্যাচের, অর্থাৎ যাদেরটা প্রথমে শুরু হয়েছিল। এবং এই যে নতুন যে রুটিনটা, সেটা আমাদের যে ওয়েবসাইট udbhas.com, সেখানে তোমরা রুটিনটা পেয়ে যাবে। অর্থাৎ এখন যেহেতু তোমাদের এই যে চলমান যে মডেল টেস্ট, সেখান থেকে দেখা যাচ্ছে কি কিছু যে টপিকগুলোর উপর সামনে মডেল টেস্ট হওয়ার কথা ছিল বা ক্লাস হওয়ার কথা ছিল, ওই জিনিসটাকেই সুন্দর মতো অ্যাডজাস্টমেন্ট করে শর্ট সিলেবাসের অনুরূপে নতুন একটা রুটিন তৈরি করা হয়েছে। তাই আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে যারা অলরেডি আমাদের সাথে এই কোর্সগুলোতে ভর্তি আছো, তোমরাও যাতে এই ফ্রি কোর্সে অংশগ্রহণ করতে পারো, আমরা কিন্তু সেভাবে প্ল্যানটা করেছি। সামনেই এই ব্যাপারে তোমরা বিস্তারিত দেখতে পারবে। তাহলে আশা করি এই জাতীয় কনফিউশনটা আমাদের আর থাকবে না। তোমাদের দিক থেকে অনেক জিজ্ঞাসা ছিল যে যারা অলরেডি ভর্তি আছো তাদের কি হবে। চিন্তার কোনো কারণ নেই। তোমাদের শর্ট সিলেবাসের উপর নতুন রুটিনের উপর 23 আর 26 তারিখের মধ্যে যখন ক্লাস শেষ হয়ে যাবে, তখনই আমরা এই ফ্রি কোর্সটা শুরু করে দিব। আচ্ছা, আশা করি তোমরা udbhas.com থেকে নতুন রুটিনটা একটু কষ্ট করে দেখে নিবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের মেইন যে আলোচনা, মেইন যে কথা, সেটা হচ্ছে আমরা 2021 সালের একদম যে শর্ট সিলেবাসটা প্রকাশিত হয়েছে তার উপর কমপ্লিট সিলেবাসটা আমরা কভার করে দিতে যাচ্ছি বা রিভাইজ দিয়ে দিতে যাচ্ছি। এবং যে কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ যারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি আছো বা এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে ভর্তি হওনি এবং যারা এবারের এইচএসসি 2021 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এটা। তারা কিন্তু কমপ্লিটলি তোমার এই শর্ট সিলেবাসের যে রিভিশনটা, সেটা এখান থেকে এই কোর্সের মাধ্যমে করে নিতে পারবে। আচ্ছা, সো প্রথমে আমরা একটু দেখে নিই যে আমাদের আসলে এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিষয়ভিত্তিক কোন টপিকগুলো আসলে শর্ট সিলেবাসে এখানে রাখা হয়েছে। সো আমরা একটু ছোট্ট করে এখানে সিলেবাসটা একটু দেখে নিব এবং মোটামুটি একটা বিশ্লেষণ দেখে নিব যে আসলে আমাদের কতটুকু এখানে পড়তে হচ্ছে বা কতটুকু পড়তে হচ্ছে না। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাস এইচএসসি 2021 সালের, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে। এবং যদি দেখি, অবশ্যই গদ্য আর পদ্যর মধ্যে কয়েকটা রাখা হয়েছে, আর কিছু বাদ দেওয়া হয়েছে। আমরা তো এখানে নামগুলো দেখতেই পাচ্ছি। বাংলার ব্যাপারটা খুব সিম্পল, আসলে বাংলা নিয়ে খুব একটা ঝামেলা নেই, কারণ বাংলার ক্ষেত্রে যেটা আছে সেটা কমপ্লিটলি আছে, আর যেটা নেই সেটা কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। যেমন উপন্যাস আর নাটক, এগুলো তো আর আংশিক রাখা সম্ভব না, এই জন্য এগুলো পুরোটাই আছে।
আর একটা কথা অবশ্যই লক্ষণীয় যে আমাদের এখানে সিলেবাসটা শর্ট করা হয়েছে, মানবন্টন কিন্তু শর্ট করা হয়নি। অর্থাৎ প্রশ্নের ধারা, যতটা সৃজনশীল প্রশ্ন আসতো, যতটা উত্তর করা লাগতো, যতটা এমসিকিউ আসতো, সবই কিন্তু এখানে সেমই থাকবে, যেটা কিনা এখানে উল্লেখ করা আছে। তারপর যদি ব্যাকরণ অংশে দেখি, এখানে ব্যাকরণ অংশ দেখা যাচ্ছে যে ব্যাকরণের কিছু কিছু টপিক কিন্তু আমাদের, বেশ কিছু টপিক ইনফ্যাক্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর নির্মিত অংশে যেটা নর্মালি যেসব টপিক থাকে, রচনা বা চিঠি, মেইন যেগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে রয়ে গিয়েছে। অর্থাৎ যতটুকু আমরা খেয়াল করলাম যে এই সিলেবাস করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিকগুলোকেই কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে বা প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেমন এরপর যদি ইংলিশ ফার্স্ট পেপারের দিকে যাই, দেখা যাচ্ছে ইউনিট 1 থেকে 5 পর্যন্ত সবগুলোই আছে, কিন্তু লেসনগুলো হয়তো নির্দিষ্ট করা, যে কিছু লেসন আছে, কিছু কিছু লেসন বাদ দেওয়া হয়েছে। তারপর দেখা যাচ্ছে এখানে ইউনিট 6টা কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে, তারপর 7, তারপর 8, 9, 10, 11, চারটে ইউনিট বাদ দিয়ে আবার ইউনিট 12টা রাখা হয়েছে। এরপর যদি আমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে যাই, সেকেন্ড পেপারে যেহেতু গ্রামাটিক্যাল আইটেম চলে আসে অনেক কিছু, সো গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে এখানে সেন্টেন্স, ফ্রেজেস, ক্লজ, নাউন্স, ইউজ অফ প্রিপোজিশন, কমন যেগুলো আর কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো কিন্তু তোমরা 9-10 অনেক কিছু এর মধ্যে দিয়ে এসেছো। কিছু কমন গ্রামাটিক্যাল টপিক যেগুলো ইম্পর্টেন্ট বা সব সময় লাগে, শুধুমাত্র এখন না, হয়তো যেসব ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ইংলিশ থাকে, সেখানেও যেসব টপিক লাগে, ওগুলোকেই কিন্তু মোটামুটি প্রায়োরিটির ভিত্তিতে এখানে রাখার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আর কম্পোজিশনের মধ্যে প্যারাগ্রাফ রাইটিং বা তোমার নর্মালি যে ফর্মাল লেটার রাইটিং, সেগুলো তো আছেই। এবার আসি একটু সায়েন্সের সাবজেক্টগুলোতে, যেটা নিয়ে আমাদের আসলে সবচেয়ে বেশি, তার কারণ হচ্ছে আমাদের এই যে শর্ট সিলেবাসের সাথে অ্যাডমিশন টেস্টটা কথা বলবো। তো যেহেতু অ্যাডমিশন টেস্টগুলো মোটামুটি বেশিরভাগই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের সাবজেক্টগুলোর উপর হয়ে থাকে, এই জন্য এই ক্ষেত্রে আলোচনাটা গুরুত্বপূর্ণ। একটু যদি খেয়াল করি, ফিজিক্সে যেমন একদম ফার্স্ট যে চ্যাপ্টার, সেখান থেকে শুধুমাত্র একটা প্র্যাকটিক্যাল আছে, থিওরি কিন্তু তোমাকে পড়তে হবে না। তোমার যখন কলেজ ফিজিক্যালি খুলে যাবে, তখন তোমাকে যদি প্র্যাকটিক্যালটা করানো হয়, শুধু এই প্র্যাকটিক্যালটাই রাখবে। তারপর দেখো, দ্বিতীয় অধ্যায়ে ভেক্টর যে রাখা হয়েছে, কিছু টপিক কিন্তু বাদ দিয়ে এখানে ইম্পর্টেন্ট টপিক, যেগুলো একদম না হলেই না, সেগুলো রাখা হয়েছে। তারপর দেখো, থার্ড চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। দেন ফোর্থ চ্যাপ্টারে তোমার বল, নিউটনীয় যেই বলবিদ্যা, সবকিছু এই সংক্রান্ত কিন্তু এখানে চলে আসছে। এবং যেহেতু এই চ্যাপ্টারগুলো সত্যি কথা বলতে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এখানে একটা ব্যাপার লক্ষণীয় কি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আমাদের এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলো, এগুলোর সিলেবাসটা যখন করা হয়েছে, শর্ট করা হয়েছে, মানে খুবই সুন্দরভাবে বলা যায় যে অ্যাডমিশনে যেসব টপিক থেকে আসলে বেশি কোয়েশ্চেন আসে, বা বোর্ডের কথাও যদি বলি, বোর্ড পরীক্ষায় সৃজনশীল যেসব চ্যাপ্টার থেকে বেশি আসে বা বেশি প্রশ্ন করা যায়, সেই সব চ্যাপ্টারগুলোকে কিন্তু এখানে প্রায়োরিটির ভিত্তিতে রাখা হয়েছে। আচ্ছা, তারপর যদি যাই আমরা, চতুর্থ অধ্যায়ের পর পঞ্চম অধ্যায় আছে, এবং এখানে দেখা যাচ্ছে কোন কোন টপিকগুলো আছে। এটা তো তোমরা বিস্তারিত সিলেবাস আশা করি তোমাদের দিক থেকে একবার দেখা হয়ে গিয়েছে। আমরা জাস্ট এখানে একটু সূক্ষ্ম অ্যানালাইসিস করে দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, তারপরে তোমার এখানে 6 আর 7 নম্বর চ্যাপ্টার কিন্তু কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে এখানে তরঙ্গটা একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে, পর্যাবৃত্ত গতি এটা আছে, কিন্তু এটাও কিন্তু দেখো কিছু নির্দিষ্ট টপিক, সম্পূর্ণ চ্যাপ্টার কিন্তু তোমাকে পড়তে হবে না এই ক্ষেত্রে। আর তারপর হচ্ছে আমাদের নবম অধ্যায়টা বাদ, দেন দশম অধ্যায়, তাও এখানেও আংশিক। আর দশম অধ্যায়ের এই টপিকগুলোই কিন্তু আবার অনেকটা কেমিস্ট্রিতে আমাদের কিছু মিল আছে, এটা আমরা জানি, ফিজিক্সের সাথে কেমিস্ট্রির। আচ্ছা, এবার যদি আসি ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে, দেখা যাচ্ছে এখানে প্রথম অধ্যায় যে তাপের অংশগুলো দেখো, একদম ইম্পর্টেন্ট টপিক যেগুলো, তাপগতিবিদ্যার সূত্র, তারপর হচ্ছে যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, কার্নোচক্র, তাপীয় ইঞ্জিন। আশা করি তোমরা যেহেতু মোটামুটি প্রিপারেশন নিচ্ছিলে, এই ব্যাপারগুলোর সম্পর্কে তোমাদের ধারণা আছে, এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট টপিক। তুমি একটু যদি বিগত বছরের প্রশ্ন খুলে দেখো, দেখবা যে সৃজনশীল প্রশ্ন কিন্তু এসব জায়গা থেকেই আসছে। অর্থাৎ আমি যদি বাদ দেই, দেখা যাচ্ছে বাদ মূলত দেওয়া হয়েছে অনেকটা বইয়ের, মানে কোন একটা চ্যাপ্টারের লাস্টের দিকের যে টপিকগুলো স্টুডেন্টরা স্বভাবত একটু কম পড়ে, বা ক্লাসে হয়তো টিচাররা সেভাবে এক্সপ্লেন করে দেন না, পড়ে নিতে বলেন, মোটামুটি একটা ধারণা দিয়ে দেন, দেখা যাচ্ছে সেসব টপিকগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে, বেশি আসে সব সময়, সৃজনশীল প্রশ্ন বলি বা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বলি, সেগুলো কিন্তু ঠিকঠাক মতোই রাখা হয়েছে। তারপর দ্বিতীয় অধ্যায়, এটা পুরোটাই বাদ, স্থির তড়িৎ, দেন চলতড়িতেরটা চলে আসছে। চলতড়িৎ থেকেও দেখো খুবই, মানে বেশ কিছু স্পেসিফিক টপিক, রোধের উপর তাপমাত্রার প্রভাব, তারপর প্র্যাকটিক্যাল জিনিসপত্র, তারপর যেটা শ্রেণী আর সমান্তরাল সমন্বয় সংযোগ, এগুলো কিন্তু রাখা হয়েছে। আচ্ছা, কার্শফের ল অবশ্যই তোমরা জানো, যে চলতড়িৎ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তো আছেই। আর ব্যবহারিক আছে। আচ্ছা,
এবার যদি দেখি, দেখা যাচ্ছে এখানে তৃতীয়র পর আবার সপ্তম অধ্যায় মাঝখানে কিছু চ্যাপ্টার বাদ গিয়েছে, যেমন জ্যামিতিক আলোক বিজ্ঞান নেই, কিন্তু ভৌত আলোক বিজ্ঞানটা আছে। এবং এর মধ্যে এই যে তাড়িৎ-চুম্বকীয় তত্ত্ব, তারপর হাইগেনের নীতি, আলোর ব্যতিচার, এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, আর আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে যে বাকি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সেগুলো এখানে চলে আসবে। সো বারবার যেটা আমি যেহেতু টপিকগুলো একবার মুখে বলে দিচ্ছি, একটু যদি খেয়াল করো তুমি, মাথায় যদি একটু মানে রিমেম্বার করার ট্রাই করো, এই টপিকগুলোই কিন্তু তোমরা মোটামুটি ক্লাসে ম্যাক্সিমাম টাইম পড়েছো, বা কলেজের পরীক্ষা হোক, উদ্ভাসে আমাদের সাথে যারা মডেল টেস্ট দিচ্ছিলে সেই ক্ষেত্রে হোক, বা তুমি যদি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখে থাকো, প্রশ্ন কিন্তু আসলে এগুলো থেকে ম্যাক্সিমাম সময় করা হয়ে থাকে। আচ্ছা, আর দশম অধ্যায়ে আসলে যেহেতু এখানে আইসিটির কাছে সাথেও কিছু মিল আছে, এখানে মোটামুটি অনেক কিছুই রাখা হয়েছে, আর ব্যবহারিক তো থাকছে। এবার যদি আসি কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট্রির ফার্স্ট পেপারে প্রথম যেই অধ্যায়টা সেটা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। খুব স্বভাবতই এখান থেকে হয়তো আগে একটা সৃজনশীল প্রশ্ন আসতো, এবার এটা একদমই রাখা হয়নি। তার মানে এখন বুঝতে হবে যে যেহেতু প্রশ্নের মান বন্টন চেঞ্জ হয় নাই, তার মানে হয়তো এই যে ল্যাবরেটরি থেকে যে প্রশ্নটা আসতো প্রথম অধ্যায় থেকে, সেই প্রশ্নটা হয়তো অন্য কোনো চ্যাপ্টার, যে শর্ট সিলেবাসের অন্য টপিকগুলো আছে সেখান থেকে কভার করে দেওয়া হবে। গুণগত রসায়নে যদি একটু খেয়াল করো, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের নীতি, দ্রাব্যতা, পারমাণবিক বর্ণালী, এগুলোই কিন্তু আসলে ইম্পর্টেন্ট টপিক। তুমি একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে আসলে যেসব টপিক সেকেন্ড পেপারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারে নাই, সেই টপিকগুলো কিন্তু আসলে তুমি কোনোদিন সিরিয়াসলি পড়ো নাই। একটু যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, বা বইটাও যদি খুলে দেখো, অর্থাৎ আসলে এই যে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে সিলেবাস যেগুলো আসলে কমপ্লিটলি একটা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে সেটা তো বাদ, কিন্তু যে চ্যাপ্টারগুলো আসলে রাখা হয়েছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসার মতো টপিকগুলো রাখা হয়েছে। তার মানে এটা অনেকটা বলা যায় যে শর্ট সিলেবাসটা অনেক সময় আমরা বোর্ড পরীক্ষার আগে যেরকম শর্ট সাজেশন টাইপ চাই, ওরকম একটা শর্ট সাজেশন টাইপ। তার মানে এখান থেকে কিন্তু অ্যাটলিস্ট তোমার সাজেশন থেকে কিন্তু কখনো তুমি কিছু বাদ দাও না। তো ঠিক একইভাবে এই শর্ট সিলেবাস যেখানে কিনা এত টপিক কমে গিয়েছে কিন্তু তাও ইম্পর্টেন্ট গুলো রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর বাকিটা প্র্যাকটিক্যালে যেটা সেটা তো থাকছেই, আয়নের পরীক্ষা। তারপর তোমার এখানে দেখা যাচ্ছে তৃতীয় অধ্যায় যেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধন, এখানেও খেয়াল করো, হাইব্রিডাইজেশন বলি, পর্যায়বৃত্ত ধর্ম বলি, তারপর হাইড্রোজেন বন্ধন, অণুর বন্ধন কোণের উপর আকৃতি, এই জিনিসগুলোই কিন্তু তোমার এসে থাকে। তোমরা অনেকে আমাদের সাথে অলরেডি ক্লাস করেছো, বা যারা করোনি তারা যদি নিজেরাও বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখে থাকো, প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। অর্থাৎ দেখা যাচ্ছে মাঝে মাঝে বা লাস্টের দিকে যেসব টপিক থেকে আসলেই কোনোদিন সৃজনশীল প্রশ্ন করা হয় না, বা বোর্ড পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট না, হয়তো সেগুলো থেকে এমসিকিউ আসতো দুই তিনটা, এবার যেটা দেখা যাচ্ছে যেহেতু টপিক একদম বাদই দিয়ে দিয়েছে, সেগুলোও আসবে না। আচ্ছা, এরপর আমাদের ফোর্থ চ্যাপ্টারটাও আছে, এবং ফোর্থ চ্যাপ্টারে আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, এখানে তোমার তাপ রসায়ন আর রাসায়নিক গতিবিদ্যা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ কেপিকেসির ম্যাথ আর পিএইচ বাফার সংক্রান্ত যে প্রবলেমগুলো সেগুলো থাকবে, বাট ওই যে শুরুতে তোমার রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করা ওই টাইপের ম্যাথ, বিক্রিয়ার ক্রম, বা লাস্টের দিকে যে তোমার হেসের সূত্র বা এই জাতীয় কিছু তাপ রসায়নের ম্যাথ ছিল, ওগুলো বাদ দেওয়া হয়েছে। আর পঞ্চম অধ্যায়ে এমনিতেই পঞ্চম অধ্যায়টা আমরা একটু কম পড়ি সত্যি কথা যেটা, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের, বাট এবার কিন্তু এটা ভালো মতো পড়তে হবে। যেমন দেখো পঞ্চম অধ্যায় থেকে যেই টপিকটা রাখা হয়েছে, মল্ট ভিনেগার প্রস্তুতি আর ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, এগুলো থেকে কিন্তু গতবারও বোর্ড পরীক্ষার প্রশ্ন এসেছে। তার মানে এবার যেহেতু শর্ট সিলেবাসে আছেই এটা, এবার তো প্রশ্ন ডেফিনেটলি আসবেই। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে শর্ট সিলেবাসের কারণে তুমি এতটুকু জানো যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, 100% শিওর। কিন্তু একাধিক প্রশ্ন আসার সুযোগটা এবার বেড়ে গিয়েছে, যেহেতু অন্যান্য যে টপিকগুলো ছোটখাটো টপিকগুলো সেগুলো বাদ হয়ে গিয়েছে। আচ্ছা, তারপর যদি আসি আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপার, দেখা যাচ্ছে এখানে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে যে দেখো গ্যাসের সূত্র যেগুলা, তারপর আদর্শ গ্যাসের ব্যাপার স্যাপার, বাস্তব গ্যাসের ব্যাপার স্যাপার, পানির ক্ষরতার বিভিন্ন মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড, এই সবগুলো কিন্তু আগেও ছিল, এবং প্রশ্ন রেগুলার এগুলা থেকে আসতো। এবার যদি আসি আমাদের সবচেয়ে কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে জৈব রসায়ন। জৈব যৌগ নিয়ে আমাদের অনেকেই তোমাদের ক্লাস করানোর সময় দেখেছিলাম যে তোমরা অনেকে আশা করেছিলে হয়তো জৈব যৌগটা বাদ দিয়ে দেওয়া হবে। একটু দেখো, আমাদের যারা এই শর্ট সিলেবাসটা করেছেন তারা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তার কারণ ওই যে তোমাদের এইচএসসি পরীক্ষার সাথে চলে আসে হচ্ছে অ্যাডমিশনের ব্যাপার স্যাপারগুলা। তো অ্যাডমিশনে আসলে কেমন প্রশ্ন হবে, শর্ট সিলেবাসের উপর হবে নাকি হবে না, বা পরবর্তীতে কি হবে, সেই জিনিসগুলো চলে আসে। এই জন্য আমি এতটুকু বলতে পারি যে এই শর্ট সিলেবাসটা এমন ভাবে রাখা হয়েছে, যদি এইটার উপরেও অ্যাডমিশন টেস্ট গুলো নেওয়া হয় তাহলেও কিন্তু যথেষ্ট।
তার কারণ ওই যে জৈব রসায়ন বা জৈব যৌগ, হয়তো আমরা অনেকে এটা ঠিক মতো পড়ি না বা কমপ্লিটলি পড়ি না বা একটু কম পারি, কিন্তু দেখো অর্গানিক কেমিস্ট্রির সবকিছুই কিন্তু আছে যেগুলো থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন আসে। অ্যারোমেটিক যৌগ, নামকরণ বলো, সমানতা বলো, তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাস্টের দিকে হয়তো তোমার পলিমার যে টপিকটা সেটা হয়তো একটু বাদ চলে গেছে, বা ডিএনএ আরএনএ, ওইটা তো তোমার এমনিতেও বায়োলজিতে চলে আসে, এই টাইপ কিছু টপিক বাদ দেওয়া হয়েছে। কিন্তু অর্গানিক কিন্তু প্রকৃত অর্থে খুব একটা ছোট যে এখানে হয়ে গেছে সেরকম কিন্তু না। তো এই ব্যাপারটাই যে শর্ট সিলেবাস করার পরও ইম্পর্টেন্ট টপিকগুলোকে যেহেতু বাদ দেওয়া হয় নাই, তাই এখানেও কিন্তু পড়ার বা এখান থেকে অনেক রকম কোয়েশ্চেন করার অপরচুনিটি এখনো আছে। আচ্ছা, পরিমাণগত রসায়নটা আসলে বেশ ভালোই ছোট করা হয়েছে, বাট ইম্পর্টেন্ট টপিকগুলোকে মাথায় রেখে মোলারিটি বা অ্যাসিড ক্ষার প্রশমন বিন্দু, জারণ বিজারণ অর্থ বিক্রিয়া, নির্দেশক, এগুলো রাখা হয়েছে। আর প্র্যাকটিক্যাল তো টাইট্রেশন থাকেই। আর তড়িৎ রসায়নের ক্ষেত্রেও যদি একটু দেখো, ফ্যারাডের সূত্র, নার্সের সমীকরণ, তড়িৎ বিভব, যেগুলো থেকে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, হ্যাঁ, সেগুলো কিন্তু ঠিকঠাক মতোই রাখা হয়েছে। আর যেইটা নিয়ে তোমরা অনেক প্রশ্ন করো বা পড়তে চাও না, পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন, সেটা কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যেসব টপিক, যেসব চ্যাপ্টার যেগুলো কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে, ওগুলা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। বাট যেগুলো আসলে আংশিক রাখা হয়েছে, আংশিক বাদ দেওয়া হয়েছে, যতটুকু রাখা হলো ততটুকুই খুব ভালো মতো তোমাকে কিন্তু পড়তে হবে। এবার আর ওই বাদ দেওয়া বা কম পড়া, মানে বললাম না, এটাই একটা শর্ট সাজেশন টাইপ। এটাকে তুমি যদি আরো শর্ট করতে চাও, তাহলে তোমার প্রিপারেশনও শর্ট হবে, আর হোপফুলি রেজাল্টও তখন শর্ট হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর যদি হায়ার ম্যাথের ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখি, ম্যাট্রিক্স নির্ণায়ক, একদম সহজ টপিক যেটা, সেটা প্রথমে খুব ভালো মতোই আছে। তারপর দেখা যাচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা বাদ দিয়ে থার্ড চ্যাপ্টার এখানে সরল রেখাটা রাখা হয়েছে। তারপর এখানে দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাডমিশন টেস্টের জন্য লাগে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলো কিন্তু রাখা হয়েছে, এগুলো বাদ দেওয়া হয়নি, এবং টপিক ভিত্তিক এখানে সবকিছু দেওয়া আছে। তারপর যদি আমি সেকেন্ড পেপারের ক্ষেত্রে যাই, এখানে তুমি ফার্স্ট পেপারের ব্যাপারটা যদি আরেকটু বলি, যে যা টপিক আছে সেম মার্কসই কিন্তু প্রশ্ন হবে। প্রশ্ন কিন্তু তোমার আগে যত মার্কসের হতো, অর্থাৎ টোটাল 100 মার্কসের পরীক্ষা, প্র্যাকটিক্যাল বাদ দিয়ে যদি বলি 75 মার্কসের পরীক্ষা, এবারও সেটাই হবে। কিন্তু এখন কিন্তু যেহেতু চ্যাপ্টার কম, এই চ্যাপ্টারগুলো থেকেই প্রত্যেকটা টপিক থেকে বেশি বেশি কোয়েশ্চেন করার সুযোগ থাকবে টিচারদের। হয়তো তুমি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, অনেকেই দেখা যায় যে আমরা দেখেছি এইচএসসি সময় হয়তো দুইটা একটা বাদ দেয় বা দুইটাই বাদ দিতে চায় দুর্বলতার কারণে, বাট এবার কিন্তু সেটা সুযোগ নাই। কোয়েশ্চেন আসবে এখান থেকে, এবং এখান থেকে একাধিক আসতে পারে। আচ্ছা, তারপর যদি দেখি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ক্ষেত্রে শুরু হয়েছে চ্যাপ্টার 4 থেকে, অর্থাৎ শুরুতে দ্বিপদী বা অন্যান্য সেট জাতীয় জিনিস এগুলো বাদ গিয়েছে, চলে এসেছে বহুপদী আর বহুপদী সমীকরণ থেকে, এবং এখানে কিছু সিলেক্টিভ টপিক রাখা হয়েছে। তারপরে যদি কনিকের ক্ষেত্রে যাই, দেখো কনিকে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো আসলে পড়া হলে একসাথেই পড়া লাগে, যেহেতু এদের ক্ষেত্রে মিল আছে। তো তুমি একটাকে বাদ দিয়ে আরেকটা রাখলে এরকম কিন্তু হয় না। সো পড়লে আসলে সবগুলোই প্র্যাকটিস করা লাগে, যেহেতু এদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে বেশ কিছু মিল বা ডিফারেন্স আছে, তাই আমরা কিন্তু সবসময় যখন পড়ি বা পড়াই, এগুলোও কিন্তু একসাথে পড়ি। দেখো এগুলো কিন্তু সব আছে। তারপর যদি যাই, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আর ত্রিকোণমিতিক সমীকরণ, অর্থাৎ ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার রাখা হয়েছে। আর স্থিতিবিদ্যাটা আছে, অর্থাৎ গতিবিদ্যা নেই, শুধুমাত্র স্থিতিবিদ্যা আছে। এবং দেখো স্থিতিবিদ্যার যেসব সূত্র আছে, এগুলো থেকে কিন্তু অনেক ম্যাথ দেওয়া পসিবল, যেটা কিনা অ্যাডমিশন টেস্টেও কিন্তু আসার মতো। আচ্ছা, সো হায়ার ম্যাথের সিলেবাসটার ক্ষেত্রে বলা যায় যে এখানে বেশ কিছু টপিক কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে, এই জন্য সেগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না আপাতত এইচএসসি পরীক্ষা পর্যন্ত। বাট যেগুলো আছে, সেগুলোর যেহেতু পরিমাণটা কম, তাই এই কম পরিমাণ থেকেই অনেক প্রশ্ন আসতে পারে। মানে এখানে হতেই পারে যে তোমার ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন থেকে আগে যদি একটা কোয়েশ্চেন আসছে, এখন 2-3টা করে কোয়েশ্চেন আসতেই পারে। বা আমি যদি বলি কনিক থেকে, আগে যদি প্রশ্ন কম এসে থাকে, এবার সেটা থেকেই একাধিক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আইসিটির ক্ষেত্রে যদি বলি, আইসিটির ক্ষেত্রে প্রথম থেকে আমাদের এখানে চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে, এবং এই ফার্স্ট 4টা চ্যাপ্টারের মধ্যে তোমার বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক সিলেক্টিভলি রাখা হয়েছে। অর্থাৎ মাঝখান থেকে কিছু বাদ দিয়ে আলটিমেটলি ইম্পর্টেন্ট গুলো, যেগুলো থেকে, যেটা আবারও বললাম, কোয়েশ্চেন যেখান থেকে আসে, ওগুলো অ্যাকচুয়ালি খুব স্মার্টলি রাখা হয়েছে। আচ্ছা, আমাদের এখানে মনে হয় পরিসংখ্যানে মানুষ খুব একটা থাকবে না। সো পরিসংখ্যানেও যেটা করা হয়েছে, যে মোটামুটি কিছু চ্যাপ্টার রাখা হয়েছে, কিছু চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, আবার যেগুলো তোমার রাখা হয়েছে সেখান থেকেও আংশিক টপিক রেখে আংশিক বাদ দেওয়া হয়েছে। আমরা যদি একটু বায়োলজির দিকে চলে যাই, এখানে যদি একটু বোটানির দিকে খেয়াল করি, যেমন বোটানি সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু হচ্ছে কোষ বিভাজন,
যে টপিক থেকে কোয়েশ্চেন আসেই, মাইটোসিস, মিওসিস এসব কোষ বিভাজনের টপিক থেকে কিন্তু এমনিতেও কোয়েশ্চেন আসতো। তারপরে দেখো একদম সরাসরি সেকেন্ড চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনের আসার পর চলে গেল হচ্ছে 7 চ্যাপ্টারে। অর্থাৎ 7 চ্যাপ্টারের মাঝখানে 3 থেকে 6 পর্যন্ত কিন্তু চ্যাপ্টারগুলো কমপ্লিটলি বাদ। সো আপাতত তোমার সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। এরপর যদি আসি অষ্টম অধ্যায়, টিস্যুতন্ত্র, একদম ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো রাখা হয়েছে। নবম অধ্যায়ের ক্ষেত্রে যদি খেয়াল করি, এই যে পত্ররন্ধ্র রিলেটেড যে প্রশ্নগুলো, তারপর তোমার সালোক সংশ্লেষণ, ক্যালভিন চক্র, হ্যাচ এন্ড স্ল্যাক চক্র, এগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং আশা করি তোমরা এগুলা অলরেডি ইম্পর্টেন্স দিয়ে পড়েও রেখেছো, বা বললাম না অনেকটা শর্ট সাজেশনের মতো। আচ্ছা, দশম অধ্যায় উদ্ভিদের প্রজনন থেকে, এখানে প্রজননের প্রকারভেদটা আছে আর কৃত্রিম প্রজননটা আছে। এবার যদি আসি জুওলজির ক্ষেত্রে, জুওলজির ক্ষেত্রে আসলে চ্যাপ্টার সংখ্যা খুব একটা বেশি নাই। এখানে প্রথম অধ্যায়ে একদম প্রাণী জগতের যেই শ্রেণীবিন্যাসটা, যেটা আসলে জুওলজি পড়তে গেলে একদম না পড়লেই না, সেগুলো কিন্তু ঠিকই রাখা হয়েছে। এবং দেখা যাচ্ছে এখানে কিছু সূক্ষ্ম ভাগ করা হয়েছে। পাশাপাশি যদি আমি সেকেন্ড চ্যাপ্টারের দিকে যাই, সেখানে দেখো তোমাদের ঘাস ফড়িংটা রাখা হয়েছে আর রুই মাছটা রাখা হয়েছে। অর্থাৎ ঘাস ফড়িং আর রুই মাছ কিন্তু আমাদের পড়তে হবে। আর প্র্যাকটিক্যাল, কারণ এগুলোর সাথে যে রিলেভেন্ট প্র্যাকটিক্যাল সেটা তো আছেই। আর যদি থার্ড চ্যাপ্টারের দিকে যাই, থার্ড চ্যাপ্টারে পরিপাক ও শোষণ, এখানেও দেখো স্পেসিফিক টপিক মেনশনই করে দেওয়া আছে যে কোনগুলো আমাদের করতে হবে। বা দেখো ফোর্থ চ্যাপ্টারের দিকে যদি যাই, রক্ত সঞ্চালন, রক্ত সঞ্চালনে দেখো এমন ভাবে রাখা হয়েছে যে শুরুর একটা টপিক পড়েই আসলে তুমি সামনের টপিকটার দিকে আগাতে পারবে। আচ্ছা, তারপরে ফোর্থ চ্যাপ্টারের পর একদম সোজা চলে যাওয়া হয়েছে 11th চ্যাপ্টার বা একাদশ অধ্যায়, জীনতত্ত্ব ও বিবর্তন। অবশ্যই অ্যাডমিশন বলি বা বোর্ড পরীক্ষা বলি, খুব ইম্পর্টেন্ট। এটা থেকে তো সৃজনশীল প্রশ্ন আসেই, এবং এবার হয়তো যেটা বললাম একটার জায়গায় হয়তো দুইটা প্রশ্ন আসতে পারে। সো দেখো, আমরা একটা ধারণা পেলাম যে আমাদের এখানে সিলেবাস যতটুকুই শর্ট হয়েছে, ওই শর্টের মধ্যেও কিন্তু ইম্পর্টেন্ট টপিকের অভাব নেই। আর যেহেতু মার্কস সেম, হ্যাঁ, এই জন্য এবার উল্টা আরো এইসব টপিকগুলো থেকে কিন্তু বেশি বেশি সৃজনশীল প্রশ্ন বা বেশি বেশি এমসিকিউ আমাদের আসতে পারে। আচ্ছা, তো আমরা এক নজরে একটু দেখে নিলাম। আমাদের যখন ফ্রি কোর্সে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবে, এটা এমনিতেও তোমরা তখন আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেই ব্যবস্থা থাকবে। আর তাছাড়া বোর্ড থেকে যেটা পাবলিশ করা হয়েছে সেটা তো তোমাদের কাছে আছেই, এখানে সেটাকে একটু শর্ট ভাবে গুছিয়ে দেখানো হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি তোমাদের সবার যে প্রশ্ন, সেটা যদি আসে একটা মেইন প্রশ্ন, যে শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স কেন? একটু খেয়াল করো, আমরা যারা এতদিন বাসায় বসে প্রিপারেশন নিচ্ছিলাম বা নিজেরা অন্য কোনো মাধ্যমে প্রিপারেশন নিচ্ছিলাম, যা বা যারা হচ্ছে আমাদের উদ্ভাসের দুইটা আলাদা আলাদা ব্যাচে যারা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি ছিলে, তুমি তো এতদিন কমপ্লিট সিলেবাসটা মাথায় রেখে পড়াশোনা করছিলে। তুমি কিন্তু জানতে না, বা তুমি যদি কোনো টপিক কম পড়েও থাকো, ধরলাম তুমি হয়তো কোনো একটা টপিক কম পড়েছো বা কোনো একটা সাবজেক্ট কম পড়েছো, কিন্তু তুমি কিন্তু জানতে না যে সেটা সিলেবাসে থাকবে নাকি নেই। বাট এখন যখন শর্ট সিলেবাসটা প্রকাশিত হলো, তখন কিন্তু তুমি সব জানো যে অ্যাকচুয়ালি কতটুকু থাকবে আর কতটুকু থাকবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এখন একটু বিচক্ষণ হতে হবে যে আসলে যেই টপিকগুলো থাকবে আমার এইচএসসি পরীক্ষা যখন, আমার কিন্তু সেটার উপর ভিত্তি করেই নিজের প্রস্তুতিটা গুছিয়ে নেওয়া উচিত। সো তোমাদের সবার কথা ভেবে, যারা এতদিন আমাদের সাথে ছিলে বা যারা এখন পর্যন্ত আমাদের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত হওনি, অ্যাকচুয়ালি সবার কথা ভেবে, অনেকে পুরাতন স্টুডেন্ট আছো হয়তো মাঝে অনলাইনে আমাদের সাথে ছিলে না, সবার কথা ভেবে আমরা নিয়ে এসেছি এই সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স। তার কারণ দেখো, আলটিমেটলি তোমার এই যে যতটুকু এখন শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, এখন তোমার টার্গেট হচ্ছে কি এই শর্ট সিলেবাসটা বুঝা। যেটা বললাম কিছু কথা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, আসলে এখানে টপিক কমে গেলেও যতটুকু আছে ওখান থেকে এখন বেশি বেশি প্রশ্ন আসবে, ওই টপিক বুঝে বুঝে পড়া। এবার কিন্তু তুমি যদি বিগত বছরের যেই বোর্ড প্রশ্ন সেটার সাথে যদি মিলাতে চাও, মিলাতে পারবা না। যেমন তুমি ধরে রাখতা যে সাপোজ কোন একটা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসতোই, এবার ওই চ্যাপ্টারটাই বাদ দিয়ে দিয়েছে, তাহলে নিশ্চয়ই ওই যে চ্যাপ্টারের জায়গায় একটা সৃজনশীল প্রশ্ন আসতো, সেটা কিন্তু এবার শর্ট সিলেবাসের আরেকটা চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল হয়ে যাবে এরকম। তো এই ধারণাটা তোমার স্পষ্টভাবে কিন্তু হওয়া দরকার। এবং দেখো, তোমাদের জন্য আমি একটু পরে ক্লাস সংখ্যা যতটা হবে বা এভরিথিং প্রত্যেকটা ডিটেলস বুঝিয়ে দিব, আমরা এই ফ্রি রিভিশন কোর্সে নিয়ে এসেছি। তার মানে তোমার এখন এই যে প্রস্তুতিটা সামনের দিকে নেওয়ার জন্য আগে সিলেবাসটা একবার গুছিয়ে নেওয়া উচিত, যে রিভিশন যে তুমি দিবে আসলে এই শর্ট সিলেবাসে কি কি টপিক আছে বা এগুলো কিভাবে পড়তে হবে। সো আমরা কিন্তু এই ক্লাসগুলোর মাধ্যমে কমপ্লিট আমরা তোমাদেরকে এই যে শর্ট সিলেবাসের প্রত্যেকটা যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের উপর কিন্তু তোমাদের রিভিশন করিয়ে দিব। এবং যারা অলরেডি আমাদের পেইড কোর্সে আছো বা মডেল টেস্ট প্রোগ্রামে আছো, তারা তো জানোই আমাদের ক্লাসগুলো কেমন হয়। একদম আমাদের নর্মাল যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর মতো এক একটা 2 ঘন্টার ক্লাস হবে, এবং এই
প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য একদম ফ্রি থাকবে। এটা আমরা যেটা করেছি যে তোমাদের যেহেতু আমরা যেটা বললাম যে অলরেডি অনেকে আমাদের সাথে মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি আছো, বা সামনে হয়তো যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তখন আমরা হয়তো ফিজিক্যালি মডেল টেস্ট পরীক্ষাগুলো নিব। তো ওই যে ফিজিক্যালি মডেল টেস্ট পরীক্ষাগুলো নেওয়ার আগে দেশব্যাপী উদ্ভাসের যে বিভিন্ন ব্রাঞ্চে সেখানে যে পরীক্ষা দেওয়ার আগে তুমি যাতে সিলেবাসটার ব্যাপারে একবার ধারণা নিয়ে নিতে পারো, বা যেসব টপিক তুমি ভুলে গিয়েছো, অনেকে হয়তো ভুলে গিয়েছো, অনেকের হয়তো শর্ট সিলেবাসের কিছু চ্যাপ্টার পড়াই হয় নাই, তো ইন জেনারেল সব মিলে যাতে তুমি একবার রিভিউ করে নিতে পারো, এই জন্যই তোমাদের জন্য এই রিভিশন কোর্সটা। আর অবশ্যই ফ্রি কেন, যাতে তোমরা সবাই এখানে নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারো। তোমাদের অনেকেরই অনেক রিকোয়েস্ট ছিল, ক্লাসে রিকোয়েস্ট ছিল, বা অনেকেই হয়তো এই করোনাকালীন সংকটে আর্থিক সমস্যার জন্য হয়তো আমাদের সাথে যুক্ত হতে পারোনি, বা আমরা যখন গতকালকে এসএসসির ফ্রি রিভিশন কোর্সটা অ্যানাউন্স করেছি তখন দেখা গেল তোমাদের দিক থেকে অনেকেই বলেছিলে যে তাহলে এইচএসসির জন্য কিছু হবে নাকি। এই জন্য আমরা ঠিক 24 ঘন্টার মধ্যেই এইচএসসিটা তোমাদের জন্য নিয়ে আসলাম, যে এখানে তুমি তোমার কমপ্লিট যে এইচএসসির শর্ট সিলেবাস পুরোটা কভার করা হবে, এবং অবশ্যই কমপ্লিটলি ফ্রি কভার করা হবে। তো এই ক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই। সাধারণত তোমাদের পেমেন্ট নিয়ে একটা চিন্তার ব্যাপার থাকে, আপাতত ফিজিক্যাল মডেল টেস্ট শুরু হওয়ার আগে তুমি অনলাইনে এই পুরো কোর্সটি একবার করে নাও, কারণ এখানে তোমার হারানোর কিছু নাই। অবশ্যই যা পাবা পুরোটাই লাভ তোমার। আচ্ছা, সো এখন একটু দেখো যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি, যেটা তোমাদের একটা প্রশ্ন অলরেডি আমি জানি যে চ্যাট বক্সে অলরেডি এই সংক্রান্ত প্রশ্ন চলে এসেছে, এবং আমিও হালকা পাতলা একটু ধারণা দিয়েছি যে এখানে ভর্তি পরীক্ষা কি আসলে শর্ট সিলেবাসের উপর হবে নাকি। একটা সত্যি কথা যদি বলি, যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি এসব পরীক্ষায় সিলেবাস যতটুকু থাকে, মানে শর্ট হওয়ার আগে পুরো সিলেবাস যতটুকু থাকে, এর বাইরে থেকেও কিন্তু টুকটাক কিছু টেকনিক্যাল প্রশ্ন চলে আসে, যেগুলো হয়তো হায়ার স্টাডিজের, হয়তো তোমার ইউনিভার্সিটি লেভেলের ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে দিল বুয়েটে সলভ করতে, বা মেডিকেলে হয়তো খুবই এমন একটা টার্ম দিয়ে দিল যেটা হয়তো এই তোমাদের ইন্টারে বায়োলজি বইতে নাই, বা কোনো রাইটারের বইতে হয়তো আছে, এরকম। So, এখন এই যে তোমার ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জিনিসটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যদিও একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, আমি সিলেবাস অ্যানালাইসিসের সময় বলছিলাম, লক্ষণীয় যে অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষায় যেসব টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেগুলোই কিন্তু রাখা হয়েছে। কিন্তু আমরা ওই যে ডাউটটা সেটাও একদম বাদ দিয়ে দিতে পারি না। একদমই আমরা ঠিক এই মুহূর্তে এনশিওর করে বলতে পারি না যে আমাদের এই ভর্তি পরীক্ষাগুলো শর্ট সিলেবাসের উপর হবে। আমরা একটা ধারণা করতে পারি যে হ্যাঁ, এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসবে, বাইরের টপিকগুলো থেকে বা যেগুলো বাদ দেওয়া হয়েছে সেখান থেকে হয়তো কম আসবে, কিন্তু আসবে না যে, এটা এই মুহূর্তে আসলে আমরা বলতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো তোমাদের আগের ব্যাচের যেই ভর্তি পরীক্ষা এই ইউনিভার্সিটিগুলোতে, সেটাই কিন্তু এখনো হয়নি। সেই ব্যাপারেই এখনো কোনো পর্যাপ্ত বা উপযুক্ত দিক নির্দেশনা সিদ্ধান্ত আসেনি। তো সেই ক্ষেত্রে তোমাদেরটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। যেমন তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষার সম্ভাব্য যেই মাস সেটা হচ্ছে জুলাই বা আগস্ট, আমরা এরকম শুনেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো এখন এই জুলাই বা আগস্টে আগে তোমাদের এইচএসসি পরীক্ষাটা হোক, তারপর তুমি অপেক্ষা করো এই ইউনিভার্সিটিগুলোর বিজ্ঞপ্তির জন্য। তারা অবশ্যই তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দিবে ততদিনে, ততদিনে তোমরা জানতে পারবে পরীক্ষা শেষ হওয়ার পর যে আসলে তোমাদের কি ফুল সিলেবাসটি থাকবে নাকি। যদি থাকে তখনও কিন্তু তুমি তোমার রেজাল্ট বলো বা সবকিছু মিলিয়ে 2 থেকে আড়াই মাস বা 3 মাস সময় পাবে, যদি এক্সট্রা টপিক থাকেও সেটা পড়ে নেওয়ার। বাট এখন তোমার কি করা উচিত, যাদের আগে থেকে শর্ট সিলেবাসের বাইরের টপিকগুলো পড়া ছিল তারা তো খুবই ভালো, তোমার আলাদা একটা এক্সট্রা প্রিপারেশন হয়ে আছে। তাহলে এই টপিকগুলো তুমি আবার কখন পড়বা যেগুলো সিলেবাসে নাই? পড়বা হচ্ছে যদি অ্যাডমিশনের সময়, তাও আবার যদি লাগে, যদি বলা হয় যে হ্যাঁ অ্যাডমিশনে শর্ট সিলেবাসের বাইরেও থাকবে। বাট আপাতত যাদের ধরো পড়া একটু কম হয়েছে বা যাদের ধরো রিভিশন হয়ে গিয়েছে, সবার উদ্দেশ্যেই যদি বলি, তোমার উচিত জুলাই আগস্টে যে পরীক্ষাটা হবে বোর্ড পরীক্ষা, সেটার উপর ফোকাস করে প্রিপারেশনটা নেওয়া। অর্থাৎ শুধুমাত্র শর্ট সিলেবাসের উপর যত বেশি সম্ভব টপিকগুলো বারবার পড়া, বেশি বেশি পরিমাণ কোয়েশ্চেন সলভ করা। এতে করে কিন্তু তোমার ক্যাপাসিটিটা বাড়বে। সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমরা ওই যেই ডাউটটা সেটা একদমই এখন ক্লিয়ার করে দেওয়া সম্ভব না, কারণ অবশ্যই আমরা যেহেতু কোনো এই ইউনিভার্সিটিগুলোর অফিসিয়াল অথরিটি না, তাই আমরা যেটা বলবো সেটাই যে হবে এরকম না। বাট আমরা আশা রাখতে পারি হয়তো একটা মিল থাকবে। কিন্তু যদি মিল নাও থাকে, সেই ক্ষেত্রে তোমার ওই যে এইচএসসি পরীক্ষা হয়ে যাওয়ার পর অ্যাডমিশনের জন্য যে 2.5-3 মাস সময় পাওয়া যায়, সেখানে তুমি ওগুলো কভার করে নিতে পারবে। এখন দেখো একটা খুবই চমৎকার জিনিস, যে তুমি এক্সট্রা টপিক যদি থেকে যায় সেটা আমি তোমাকে কভার করতে বলছি ওই 2.5 থেকে 3 মাসে। তাহলে কি তোমার উচিত না এই যে শর্ট সিলেবাস যতটুকু সেটা এখনই সলভ করে নেওয়া বা এখনই শেষ করে নেওয়া? কারণ তখন কিন্তু তুমি এই এক্সকিউজ দিতে পারবা না, আচ্ছা আমি কি এখন আগে শর্ট সিলেবাসের গুলা পড়বো, নাকি আমি এখন যেগুলো আগে পড়ি নাই শর্ট সিলেবাস থেকে বাদ গিয়েছিল সেগুলা পড়বো।
সো অবশ্যই তোমার তখন দুইটা ব্যালেন্স করা লাগবে। এবং এই ব্যালেন্সটা কারা ভালো করতে পারবে? যারা কিনা এখনই শর্ট সিলেবাসটা, যথেষ্ট সময় আছে, এখন আজকে মাত্র ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 6 মাস কিন্তু কম না, যদি ধরি জুলাইতে তোমাদের পরীক্ষা, যেহেতু এসএসসি পরীক্ষাটা আগে হবে জুন মাসে, তারপর তোমাদের। তো এর মধ্যে কিন্তু তোমার এই শর্ট সিলেবাসটা কমপ্লিটলি খুব ভালো মতো কভার করে নাও। তারপর যদি তোমার হাতে সময় থাকে, কেউ যদি মনে করো যে না, অ্যাডমিশনের জন্য আমি একটু পড়ে রাখতে চাই, কেউ এগিয়ে রাখতে পারো তার মধ্যে, বাট আগে হচ্ছে এটা শেষ করে নাও। দেন অ্যাডমিশনের আগে তুমি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি, উদ্ভাসন মেশের তো সব প্রোগ্রামই আছে, যদি তখন আসো, তখন আমরা উপযুক্ত অবস্থা বুঝে ব্যবস্থা নিব। যদি মনে হয় যে না, এগুলো আসলে সিলেবাসে থাকবে, তখন আমরা সেগুলো তোমাদেরকে পড়িয়ে দিব বা সেভাবে প্রস্তুতিটা নিয়ে দিব। আশা করি এই কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছি। আর অবশ্যই এই মুহূর্তে মানে কারো কাছ থেকে এই জাতীয় কোনো কথা শুনে গুজবে কান দিবে না, যে কেউ যদি বলে না এতটুকুর উপরেই থাকবে বা এতটুকুর উপরে থাকবে না, পুরাটাই থাকবে, এগুলো শুনে এখন প্যানিক করা কোনো দরকার নেই। আপাতত যতটুকু আছে ততটুকু পড়ো। বাকিটা বললাম তো, অবশ্যই তুমি সময় পাবে, কিন্তু ওই সময়টা তখনই কাজে লাগাতে পারবে যদি এখন সময় ঠিক মতো শেষ করে রাখো। আচ্ছা, এখন দেখো যে শর্ট সিলেবাসের উপরে আসলে সেরা প্রস্তুতিটা কেন জরুরি। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার জিপিএর একটা প্রভাব থাকে। তোমাদের কিন্তু এবার এই যে এত বেশি সময় পাচ্ছ, মাত্র এতটুকু একটা সিলেবাস, আসলেই কিন্তু দেখো অনেক কিছু কিন্তু কমানো হয়েছে। আমি যদি সময়ের রেসপেক্টে দেখাই, আমি জানি যে তোমাদের দিক থেকে অনেকেরই মনে হবে যাদের একটু কম পড়া হয়েছে, যে ভাই আপনার কাছে তো কম মনে হবে, আমাদের কাছে তো অনেক বেশি। হ্যাঁ, তোমার যদি পড়া কম হয়ে থাকে তাহলে এই সিলেবাসটা অনেক বড় লাগতে পারে, কিন্তু তোমার উচিত সেটা এখনই কভার করে নাও। তার কারণ কি দেখো, এই যে তোমার বুয়েটের কথা বলি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর কথা বলি, অ্যাপ্লাই করার জন্যই মিনিমাম একটা জিপিএ লাগে। তোমার বাংলা ইংলিশ সাবজেক্ট দেখা হয় কখনো কখনো, কখনো শুধু ইংলিশ দেখা হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো দেখাই হয়। আমি যদি মেডিকেল বা ভার্সিটি ক ইউনিট, ঢাকা ভার্সিটির কথা বলি, এইসব ভার্সিটি তো শুধুমাত্র তোমার সিলেকশনের ক্ষেত্রে না, যখন ভর্তি পরীক্ষা হয়, ধরো ভর্তি পরীক্ষায় 100 মার্কসের, বাকি 100 মার্কস থাকে হচ্ছে যেটা কিনা এসএসসি আর এইচএসসির জিপিএ থেকে নেওয়া হয়। সো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য অবশ্যই তোমার উচিত, যে সিলেবাস কম হয়ে গিয়েছে, সময় বেশি পাচ্ছ, এবার কিন্তু ওই ভুলটা করা যাবে না। তখন কিন্তু তোমার যদি রেজাল্ট আশানুরূপ না হয়, কারো রেজাল্ট গোল্ডেনে থাকতে পারে আশা, কারো হয়তো জিপিএ 5 এর আশা থাকতে পারে, সো আশানুরূপ যদি তখন না হয়, তখন কিন্তু তুমি আসলে কাউকে দোষ দিতে পারবা না। প্রশ্ন যদি তখন একটু কঠিন হয়, সেই ক্ষেত্রে তোমার কিছু বলার নেই যে আমাদের সময় প্রশ্ন কেন কঠিন হয়েছে, কারণ আমাদের সাধারণত এই কমপ্লেন গুলো অনেক থাকে। তো দেখো তুমি এখানে সময় পাচ্ছ অনেক, সিলেবাস শর্ট করা হয়েছে, যদিও ইম্পর্টেন্ট টপিক রাখা হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে চাইলে সুন্দরভাবেই পুরো সবগুলো টপিক বা সবগুলো সাবজেক্ট কভার করা সম্ভব। এই জন্য আমাদের একদম যেই এক্সট্রিম সিচুয়েশন, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোয়েশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে। এবং আমি যদি জিপিএ 5 বা গোল্ডেন পেতে চাই ভবিষ্যতে, এই যে ভালো একটা ভার্সিটিতে পড়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য, সেই জায়গা থেকে আমার চেষ্টাটা আমার করতেই হবে ডেফিনেটলি। আচ্ছা, এখন দেখো এই ব্যাপারে আশা করি তোমরা সবাই জানো অলরেডি, যে আমাদের কিন্তু এর আগে তোমার জিপিএ 5 2019 সালেই পেয়েছে অলমোস্ট 47,000। সাধারণত এরকম 45 থেকে 50 হাজারের মধ্যে পেয়ে থাকে। এবং দেখা যাচ্ছে 2020 সালে সেটা 3 গুণ হয়ে গিয়েছে, অলমোস্ট 1,61,807 জন। তাহলে 2021 সালে মানে তোমাদের সময় কেমন জিপিএ 5 আসবে? এনি গেসেস? তোমরা কি কেউ জানাতে চাও চ্যাট বক্সে? চাইলে জানাতে পারো, তোমাদের কি মনে হয় যে 1,61,000 থেকে বাড়বে নাকি কমবে? তোমাদের যেহেতু পরীক্ষা হবে। আচ্ছা, কেউ কেউ লিখেছো 2 লক্ষ। আচ্ছা, 48,000। অনেকেই বলছো কমবে। ওকে, অ্যারাউন্ড 60,000, 50,000, অ্যারাউন্ড 1 লক্ষ। আচ্ছা, হ্যাঁ, আমরা তো মতামত আসলে অনেক কিছু দিতে পারি বা ধরে নিতে পারি যে হ্যাঁ, যদি এরকম হতো, এবার সবাইকে পাস দেওয়া হয়েছে, আমাদের বেলায় যদি সবাইকে জিপিএ 5 দিয়ে দেওয়া হয়, তাই না, তাহলে তো অনেক ভালোই হবে। কিন্তু না, আলটিমেটলি তোমার টার্গেট তো শুধু এইচএসসি তে ভালো করা না, টার্গেট হচ্ছে ফাইনালি অ্যাডমিশন টেস্টে ভালো করা। কিন্তু সেখানে তো পরীক্ষা দিয়ে ঢুকতে হবে, তাই না? তো দেখো, এখানে যেটা হচ্ছে, এবার কিন্তু তোমার প্রতিযোগিতাটা স্বাভাবিকভাবে অনেক বেড়ে যাবে তোমাদের এই যে এক ব্যাচ সিনিয়র ভাই আপুদের জন্য, যেহেতু এবার জিপিএ 5 এর সংখ্যা বেড়ে গিয়েছে। কিন্তু এখন দেখো যে তোমাদের কিন্তু ঠিকই পরীক্ষাটা দিতে হবে। আশা করি তোমরা ওই ধরনের কোনো ধারণা নিয়ে বসে থাকবে না যে না, আমাদের হয়তো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। সো তুমি যদি এখনই এই ধরনের ধারণা নিয়ে বসে থাকো, তুমি মানে একটা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধটা হেরে গেলে। ঠিক আছে, মানে জয় পরাজয় তো পরের কথা, তুমি ধরো যুদ্ধেই গেলে না, হেরে গেলে সেভাবে। তো এটা একটু মাথায় রাখতে হবে যে পরীক্ষা আমার হবেই, এবং শর্ট সিলেবাসের উপর হবে। হয়তো 1-2 মাস সামনে পিছিয়ে হতে পারে, অবস্থা বুঝে ব্যবস্থা, কিন্তু পরীক্ষা হবে। এবার কিন্তু আমরা যেটা ধারণা করতেই পারি বা তোমাদের থেকে আশা করতেই পারি, যে তোমাদের কিন্তু মোটামুটি, যেহেতু সবাইকে জিপিএ 5 দেওয়া হচ্ছে না, আবার যেহেতু একদম
পুরো সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে না, এই 47,000 এই সংখ্যাটা থেকে কিন্তু বাড়া উচিত। হ্যাঁ, হয়তো টেকনিক্যালি বললে 1,61,000 এটা থেকে হয়তো একটু কমবে, যেহেতু ওদের রেজাল্টটা দেওয়া হয়েছে জেএসসি আর এসএসসির জিপি এর উপর, আর তোমাদেরটা দেওয়া হবে এবার এই বছর তোমরা কি পরীক্ষা দিচ্ছ সেটার উপর। তো হ্যাঁ, হয়তো তোমাদের ক্ষেত্রে এই সংখ্যাটা আমরা ধরতে পারি 47,000 থেকে কিন্তু বাড়া উচিত, কারণ আমরা আশা করতেই পারি যেহেতু এখানে সিলেবাসটা শর্ট হয়ে গিয়েছে। আশা করি তোমরা সেভাবে প্রস্তুতিটা নিবে, তার কারণ এর উপরেই কিন্তু সামনে তোমার যেই পরীক্ষাগুলো অ্যাডমিশন টেস্ট সেগুলোর রেজাল্ট কি হচ্ছে সেটা ডিপেন্ড করে। এখন একটু দেখো এই পয়েন্টটা তুলে ধরার রিজন কি। রিজন হচ্ছে যে এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যারা অ্যাকচুয়ালি চান্স পাবে না, যেহেতু আমরা জানি যে পাবলিকে সিট সংখ্যাটা পর্যাপ্ত নয়, তো তারা কিন্তু তোমাদের সাথে যেসব জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায়, যেমন কৃষিতে গুচ্ছ পরীক্ষা সেকেন্ড টাইম দেওয়া যায়, তারপর হচ্ছে তোমার বিজ্ঞান প্রযুক্তিগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায়। সো এই ক্ষেত্রে যেসব জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যাবে, তোমাদের এক ব্যাচ সিনিয়র ভাইয়াপুরাও কিন্তু তোমাদের সাথে তখন অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে। এখন দেখো, তুমি 2021 সালের শর্ট সিলেবাসের উপর পরীক্ষা দিয়ে তুমি জিপিএ পেলে না, আর ও কিন্তু ঠিকই 2020 সালের এই যে পরীক্ষা না হওয়ার পরে যেভাবে জিপিএ 5 দেওয়া হয়েছে ওভাবে পেয়ে গেল। তখন কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি সেটা দেখবে না যে কে কোন সালে পেয়েছে। ইউনিভার্সিটির ন্যূনতম যোগ্যতা যদি থাকে জিপিএ পেতেই হবে, এবং ও পেয়েছে তাই ও ভর্তি পরীক্ষা দিতে পারবে, আর তুমি পাও নাই তাই তুমি দিতে পারবা না। এই এই ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে তোমাদের কিন্তু কম্পিটিশন অ্যাকচুয়ালি বেড়ে গিয়েছে। নিজেরা তো কম্পিটিশন থাকবেই, আর প্রত্যেক বছর আমরা জানি বাস্তবতা যে অনেক সেকেন্ড টাইমার থাকে যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাই করে। তো তুমি যদি আসলে সার্ভাইভ করতে চাও বা পছন্দের ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট ভর্তি পরীক্ষাটা দিতে চাও, সেই জন্য কিন্তু তোমাদের ওই জিপিএ 5 বা মিনিমাম ভালো রেজাল্ট তুমি যেটাকে দেখো সেটা কিন্তু রাখতে হবে। আচ্ছা, এবার যে পয়েন্টটা নিয়ে আমরা অলরেডি অনেক কথা ইনফ্যাক্ট বলেছি, যে শর্ট সিলেবাস কিন্তু প্রস্তুতি কি অ্যাকচুয়ালি শর্ট নাকি। যেটা দেখো বললাম, প্রস্তুতি কিন্তু আসলে শর্ট না। মানে তুমি যদি একটু বলি কথার কথা, ধরো তোমাদের 8টা সৃজনশীল আসে, 8টার মধ্যে তোমার 5টা উত্তর দিতে হয় এরকম। এই যে 8টা সৃজনশীল প্রশ্ন আসলো এবং 5টা উত্তর দিতে হয়, এখন দেখো যেই চ্যাপ্টার বা টপিকগুলো আসলে বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, সেগুলোর জায়গায় কিন্তু অন্য কোনো চ্যাপ্টার বা টপিক দিয়ে কিন্তু এই কোশ্চেনটা রিপ্লেস করাই হচ্ছে। তো স্বাভাবিক, এখন যতটুকু পড়বা ততটুকু অনেক ভালোভাবে বুঝে পড়তে হবে। বইয়ের যে টপিকগুলো আছে যে কোনোটা থেকেই আমার কোয়েশ্চেন আসতে পারে। বললাম অলরেডি এটা একটা শর্ট সাজেশন টাইপ হয়ে গিয়েছে, শর্ট সিলেবাসই শর্ট। সেই ক্ষেত্রে যদি তুমি মনে করো যে না, হ্যাঁ হয়তো একটা স্টুডেন্ট এভাবে চিন্তা করতে পারে যে আমি পরীক্ষার আগে 5টা চ্যাপ্টার, আমি প্রত্যেকটা হয়তো 2 ঘন্টা করে পড়ি, 5 দুগুণে 10 ঘন্টা আমার পড়া লাগে, ঠিক আছে, এখন চ্যাপ্টার 5টার জায়গায় 2টা করে দিচ্ছে। তাহলে যদি ও এটা চিন্তা করে না আমি 2 দুগুণে 4 ঘন্টা পড়লেই হবে, বাকি 6 ঘন্টা আমি এখন মানে আরাম করব বা চিল করব, তাহলে কিন্তু হবে না। ওই যে 6 ঘন্টা যতটুকু তোমার আছে, হ্যাঁ, ততটুকু কিন্তু তোমার ওই যে ওই 2টা চ্যাপ্টার সেগুলারই কিন্তু বেশি বেশি তোমার প্রবলেম সলভ বলো বা বারবার পড়া, বুঝে পড়া, প্রত্যেকটা লাইন কোনো জায়গা বাদ না দেওয়া, সেগুলো কিন্তু তোমার পড়তে হবে। কারণ দেখো, যেটা হচ্ছে কোয়েশ্চেন কিন্তু মান বন্টন সেম থাকছে। আশা করি এই ব্যাপারটা সবাই মাথায় রাখবে যে আমাদের প্রস্তুতি কিন্তু কোনোভাবেই শর্ট হয় নাই। তোমার প্রস্তুতি বা পড়ার পরিমাণ, সেটা বললাম তো, যাদের আগে থেকে দুর্বলতা ছিল তাদের এটা একটা সেকেন্ড চান্স। তুমি যদি আগে কিছু কম পড়াও হয়ে থাকে, তুমি এখন থেকে পড়ো। এখন থেকে এই যে যেটা বললাম জুলাই আগস্ট পর্যন্ত যতটুকু সময় আছে, এখন থেকে ভালো মতো পড়ো। এই সিলেবাস সুন্দর মতো কমপ্লিট করে এইচএসসি তে তোমার জিপিএ 5 কেন, গোল্ডেন বা এইচএসসি তে বোর্ড পরীক্ষায় বৃত্তিও পাওয়া সম্ভব, যদি তুমি এখন থেকেও ভালো মতো চেষ্টা করো। কারণ পর্যাপ্ত পরিমাণ সময় আর শর্ট সিলেবাস দুইটাই আছে, কিন্তু পড়তে হবে, সময় দিতে হবে। আমি এখানে কোনো মতে পড়লাম, শর্ট সিলেবাসের মধ্যে আবার সাজেশন খুঁজলাম, বা ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বললাম, জৈব যৌগ যেহেতু রেখে দেওয়া হয়েছে, তার মানে কোশ্চেন আসবে এবং ভালো মতোই আসবে। আমি যদি এখন আবার ওইটার মধ্যেও বাছি যে শর্ট সিলেবাসের মধ্যে যদি আবার নিজের মতো শর্ট করি, তাহলে তোমার ভবিষ্যতে সেটা নিয়ে কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আচ্ছা, এবার চলে আসি তোমাদের যে একটা কমন কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনে একটু যদি খেয়াল করো, এই যে তোমরা যে কমপ্লিট যে রিভিশন ক্লাসগুলো পাচ্ছ, যেটা কিনা কমপ্লিটলি ফ্রি, বা যে ক্লাসগুলোর মাধ্যমে আমরা তোমাদের ফুল সিলেবাসটা কমপ্লিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে টোটাল 21টা রিভিশন ক্লাস তুমি পাচ্ছ। অর্থাৎ 21 দুগুণে 42 ঘন্টা, বা তোমরা যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছো তারা তো জানোই ক্লাসগুলো কখনো কখনো 2 ঘন্টার থেকে একটু বেশি হয়ে থাকে। তো আমরা ধরে নিলাম রাউন্ড ফিগার মিনিমাম 2 ঘন্টার ক্লাস। 21 দুগুণে প্রায় 42 ঘন্টার তুমি ফ্রি ক্লাস কিন্তু পেয়ে যাচ্ছ। এবং আবারও যেটা বলছি, তোমাদের অনেক অনেক রিকোয়েস্টের ভিত্তিতে তোমাদের জন্য আমরা, যাতে আমরা আমাদের ফাইনাল মডেল টেস্টে যাওয়ার আগে, মডেল টেস্ট প্রোগ্রামে যাওয়ার আগে, যাতে তোমাদের প্রত্যেকের অ্যাটলিস্ট পড়াটা যাতে ঠিক মতো
হয়ে নিতে পারে, যে আমাদের স্টুডেন্ট ছিলে আগে বা যে ছিলে না, সবার কথা চিন্তা করে কিন্তু আমরা এটা করেছি। এবং দেখো এখানে বিষয়ভিত্তিক গুরুত্ব অনুসারে কিন্তু পর্যাপ্ত সংখ্যক ক্লাস রাখা হয়েছে। যেমন বাংলার ক্ষেত্রে একটি করে, বা ধরো সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে দুটি করে, আইসিটির ক্ষেত্রে একটি করে রাখা হয়েছে। সো এই ক্লাসগুলোতে কিন্তু 2 ঘন্টার মধ্যে তোমাকে সম্পূর্ণ যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার করানো হবে। এবং অবশ্যই ফ্রি ক্লাস দেখে কিন্তু আমরা এগুলোর গুরুত্ব কোনোভাবেই কম হিসেবে দেখছি না। আমাদের নর্মাল যে পেইড কোর্সে যারা ক্লাস নিয়ে থাকে ভাইয়াপুরা, তারাই কিন্তু এখানেও ক্লাস নিবে। তোমরা অলরেডি আমাদের অনেকের ক্লাস পেয়েছো যারা মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি আছো। আমরাই কিন্তু তোমাদের এই ক্লাসগুলো এই ফ্রি কোর্সে নিয়ে থাকবো। সো সেই ব্যাপারে তোমাদের আশা করি কোয়ালিটি নিয়ে, ক্লাসের ডিউরেশন নিয়ে, এগুলো নিয়ে কোনো কমপ্লেনই থাকবে না। আমি যেটা বারবার বলছি, তোমার কিন্তু এখানে পুরোটাই হচ্ছে লাভ, কোনোটাই হারানোর কিছু নাই। তুমি যদি অবশ্যই নিজের ভবিষ্যৎ বা পড়ালেখার ব্যাপারে সিরিয়াস হয়ে থাকো, তোমার উচিত এই ফ্রি রিভিশন কোর্সে এনরোল করা। এবং প্রত্যেকটা ক্লাস, 21টা রিভিশন ক্লাসে যে 42 ঘন্টা, 42 ঘন্টা সেটা ক্লাস করে নেওয়া। 42 ঘন্টা ক্লাস করো, তারপর যখন মডেল টেস্ট প্রোগ্রাম আসবে, তখন তুমি একটু দেখো যে তোমার প্রস্তুতি এখন কোন জায়গায়। বললাম তো, যাদের ভালো প্রিপারেশন আছে তারাও ধারণা পেয়ে যাবা যে তুমি আসলে এই টপিকগুলো মনে পড়ছে, ভাই এই টপিকগুলো পড়াচ্ছে ক্লাসে, বলছে যে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তুমি রিলেট করতে পারবা। আর যাদের প্রস্তুতি একটু দুর্বল, আশা করি তারাও এই ক্লাসগুলোর মাধ্যমে সেই কনফিডেন্সটা পেয়ে যাবে যে হ্যাঁ, আমি এখন থেকে যদি শুরু করি আমার পক্ষে সম্ভব ওই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিপারেশনটা নিয়ে নেওয়া। তো আশা করি তোমাদের জন্য এই 21টা ক্লাস খুবই হেল্পফুল হবে। তোমরা যারা এখন পর্যন্ত বিভিন্ন ভাইয়াদের ক্লাস পেয়েছো বা যাদের ক্লাস চেয়ে থাকো, ইনশাল্লাহ তারাই ক্লাস নিব আমরা, এবং তোমাদের সাথে ক্লাসে তো আমাদের দেখা হবেই। আচ্ছা, এখন যদি আসি আমাদের পেইড কোর্স গুলোতে, যারা আমাদের সাথে কোনো পেইড কোর্সে ছিলে না তাদের উদ্দেশ্যে একটু জানাচ্ছি, আর যারা ছিল তারা তো জানোই। পেইড কোর্স গুলোতে যেই ফিচারগুলো বা সুবিধাগুলো থাকে এখানেও কিন্তু সেম থাকবে। তোমরা একদম প্রত্যেকটা টপিকের যে ক্লাসগুলো, লাইভ ক্লাস কিন্তু তোমার ভিডিও রিপ্লে সহ থেকে যাবে। যেটা কিনা তোমাদের একদম বোর্ড পরীক্ষা, সেটা জুলাইতে হোক, আগস্টে হোক, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবর, তোমরা আমাদেরকে অনেক সময় ক্লাসে রিকোয়েস্ট করেছো যে ভিডিওটা একটু বেশি থাকলে ভালো হয়। মানে এখন আমরা একটু বেশি কম বেশি একদম ওইদিকে না, যে যতদিন পর্যন্ত অ্যাকচুয়ালি লাগে বোর্ড পরীক্ষা পর্যন্তই তোমাদের রেখে দিচ্ছি এই ভিডিওগুলো। অর্থাৎ ফ্রি ক্লাস লাইভ করো, বা পরে কোনো কারণে মিস করলে ভিডিও রিপ্লে দেখে নাও, বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তোমার থাকছেই। তার মানে ফ্রি রেজিস্ট্রেশনে কিন্তু তোমার এখানে কোনো ক্ষতি নেই, যেটা বললাম পুরাটাই লাভ। আর এই যে প্রতিটা ক্লাসের যে ক্লাস নোট পিডিএফ, সেটা তো তুমি পেয়ে যাচ্ছই। কারো যদি দেখার প্রয়োজন হয়, যদি থাকো এখানে, আমরা একবার দরকার হলে সেটাও তোমাদেরকে রিভিউ করে দেবো। আচ্ছা, এখন যেটা একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, খুব সুন্দর মতো ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনবে, যে এইচএসসি 2021 সালের যে শর্ট সিলেবাসের সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স, তুমি যদি ফ্রি কোর্সটা করতে চাও, এবং এই যে শুধুমাত্র ভর্তি হওয়া না, ভর্তি হওয়ার পর যদি রেগুলার এই লাইভ ক্লাস দেখা, ভিডিও রিপ্লে দেখা, পিডিএফ ক্লাস নোট ডাউনলোড করে নেওয়া, এগুলো যদি তুমি ফিচারগুলো পেতে চাও, তাহলে কিন্তু এই যে এই রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে। অবশ্যই ফ্রি রেজিস্ট্রেশন, কিছুই লাগছে না তোমার, বাট রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটু ভেঙে বলে দিচ্ছি যে যারা আমাদের অলরেডি বিভিন্ন প্রোগ্রামে ভর্তি আছো, বা এইচএসসি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি আছো, যাদের এই ফেব্রুয়ারি মাসে কোর্সটা শেষ হয়ে যাবে, তাদেরও কিন্তু এই ফ্রি রেজিস্ট্রেশনটা করতে হবে। তোমার আগের যে উদ্ভাসের অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে যেই কোর্সটা নতুন করে অ্যাড করে নিতে হবে। আর কারো যদি কোনো কোর্স এনরোল করা না থাকে, সেই ক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলে এনরোল করে নিতে হবে। আমি একবার ছোট্ট করে একটা ডেমো তাহলে দেখিয়ে দিই যে কিভাবে আমরা এই কাজটা করতে পারি। দেখো আমরা যদি চলে আসি হচ্ছে এই যে উদ্ভাস.com-এ যদি চলে আসি, তাহলে এই যে প্রোগ্রাম সমূহ ও রুটিন, এখান থেকে তুমি খুঁজে নাও তোমাদের যে প্রোগ্রামটা সেটা। এই যে দেখো, এইচএসসি 2021 শর্ট সিলেবাস ফ্রি রিভিশন কোর্স। সো এটাই ক্লিক করবে। ওয়েবসাইটটা তো খুবই সহজ, উদ্ভাস.com। তারপর তুমি এখানে তো বিবরণী দেওয়া আছে, এবং তুমি এখানে রুটিনটা এখনো আমাদের কমপ্লিট হয়নি। আশা করি তোমাদের প্রোগ্রাম শুরু হতে হতে আমরা সুন্দর মতো প্ল্যান করে রুটিনটা দিয়ে দিতে পারবো, তখন তুমি এখান থেকে রুটিনটাও দেখতে পারবে। আচ্ছা, সো ফ্রি রেজিস্ট্রেশন করতে ক্লিক করো। আমরা এখানে ক্লিক করলাম, এবং দেখো তোমরা যারা আমাদের পুরাতন স্টুডেন্ট তারা তো এই ওয়েবসাইটটার সাথে পরিচিত। ইয়েলো কালারের ইন্টারফেস খুব ভালো মতোই পরিচিত আমাদের ওয়েবসাইটটার সাথে, যেখানে স্টুডেন্ট লগ ইন করা যায়। যদি কারো আগে থেকে অ্যাকাউন্ট না থেকে থাকে, সেই ক্ষেত্রে তুমি এখানে রেজিস্টার নাওতে ক্লিক করে খুব সুন্দর মতোই নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। এবং এটা তোমরা অনেক সোশ্যাল মিডিয়া তো ইউজ করোই, ওগুলোর অ্যাকাউন্ট খোলা থেকে আসলে অনেক অনেক সহজ। শুধুমাত্র তোমার ফোন নাম্বারটা লাগবে, খুব একটা বেশি ইনফরমেশন না। এখানে জাস্ট রেজিস্টার রেজিস্টার নাও এটাতে দিলেই হবে। আর ধরো তুমি যদি আমাদের পুরাতন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এখানে দিতে হবে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা। সো প্রথমে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই এখানে। এই জায়গাগুলো আমাদের একটু খুব ভালো মতো দেখতে হবে। নেক্সটে দিলাম। তারপর হচ্ছে যে তোমার অ্যাকাউন্টটা যদি খুঁজে পায়,
তাহলে এখানে তোমাকে পাসওয়ার্ড দিতে বলবে। যেমন এখানে আমিও তোমাদের মতো স্টুডেন্ট হিসেবে ভর্তি আছি, সো আমাকে ওয়েলকাম জানাচ্ছে এবং পাসওয়ার্ডটা দিতে বলছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং দেখো আমার এখানে লগ ইন হয়ে গেল। সো লগ ইন হওয়ার পর আবারও বলছি, কেউ যদি একদম নতুন হয়ে থাকো তাকে জাস্ট নতুন এই অ্যাকাউন্টটা 1-2 মিনিটের মধ্যে খুলে নিয়ে তারপর লগ ইন করতে হবে। আর যারা পুরাতন তাদের তোমাদের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেখানে ঢুকতে হবে, যেমন আমারও অ্যাকাউন্টটা ছিল এবং আমি ঢুকলাম। ঢোকার পরে আমি কোর্সেসে যে এই যে অ্যাড নিউ কোর্স, আমি একটু জুম করে দিচ্ছি এখানে, এই যে দেখো কোর্সেসে যে অ্যাড নিউ কোর্স। তাহলে আমরা সবাই কোন ক্লাসে পড়ি? আমরা হচ্ছে যে 12 ধরে নিই যে 12এই পড়ি আমরা। আচ্ছা, তো দেখো এখানে বিভিন্ন অফার্ড কোর্স যেগুলো সেগুলো আছে। তো আমাদের যে ডিজায়ার্ড কোর্সটা সেটা একটু নিচের দিকে গেলেই তুমি পেয়ে যাবে। এই যে দেখো এখানে এইচএসসি শর্ট সিলেবাস ফ্রি রিভিশন ক্লাস 2021। সো এইখানে তুমি কিন্তু ফ্রি এনরোল নাও, জাস্ট এটাতে দাও। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এনরোল নাও? ইয়েস দিয়ে দিলাম। এবং দেখো কংগ্রেচুলেশনস, ডিআর দীপ্র নাম আসছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব আসলো, যে আমরা কিন্তু এখানে এনরোল করা হয়ে গেছে। তাহলে দেখো এরপর যখন তোমার রুটিনটা আলটিমেটলি পাবলিশ হয়ে যাবে তখন তুমি এখান থেকে মাই রুটিন বলো বা মাই কোর্সে গেলে সব কিন্তু তুমি এখানে দেখতে পারবে তোমার যে নির্ধারিত প্রোগ্রাম সেটা। এবং আমি যদি একটু বলি, সাথে সাথে তুমি কিন্তু তোমার মোবাইলেও একটা কনফার্মেশন মেসেজ পেয়ে যাবে, যেটা এখন হয়তো দেখা যাচ্ছে না, আমার মোবাইলে কিন্তু চলে এসেছে। ঠিক আছে? সো তোমরা আশা করি এই পদ্ধতিটা খুবই সুন্দর, মানে হয়তো 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম। সবাই ইনফ্যাক্ট এখন আমাদের লাইফ চলাকালীন সময়েও অনেকে আশা করি করে ফেলছো আমার সাথে সাথে দেখতে, বা আমাদের আজকে যে প্রোগ্রামটা সেটা শুরু হওয়ার আগেও কিন্তু কয়েকজন করে ফেলেছো। তো মোটামুটি এখন তুমি করে ফেলতে পারো, যদি কোনো ডাউট থাকে আমরা ক্লিয়ার করে দিব। আর যখন আমাদের লাইফটা শেষ হয়ে যাবে আশা করি তখন সাথে সাথে করে ফেলবে। আচ্ছা, আর কেউ যদি একদম নতুন থেকে থাকো তাহলে দেখো এই অ্যাকাউন্টটা খোলাটা কেন জরুরি, ফ্রি রেজিস্ট্রেশন করাটা কেন জরুরি? কারণ দেখো আমাদের লাইভ ক্লাসগুলো তো আর ইউটিউব ভিডিও বা ফেসবুকের মাধ্যমে হচ্ছে না, হচ্ছে একদম জুম অ্যাপের মাধ্যমে এই ওয়েবসাইট থেকে। তো তোমার যদি এখানে অ্যাকাউন্টই না থাকে তাহলে তুমি ভিডিওটা দেখবে কিভাবে? সো অ্যাকাউন্টটা থাকতে হবে। লাইভ ক্লাস তো তুমি করতে পারো, যেমন দেখা যাচ্ছে আমার 13 ঘন্টা পর অন্য একটা প্রোগ্রামের লাইভ ক্লাস আছে আমার। সো তোমাদেরকে এরকম দেখাবে যে কখন তোমার লাইভ ক্লাসটা থাকবে। আর যদি তুমি কোনো ক্লাস মিস করো তখন দেখো এখানে পাস্ট লেকচার একটা সেকশন আছে। সো এই পাস্ট লেকচারে যদি আমি ক্লিক করি তাহলে দেখো পাস্ট লেকচারে যে কোনো একটা ক্লাসে যদি আমি ঢুকি, আমি এখানে এই যে যেমন এই ক্লাসে যদি ঢুকি, দেখো রিপ্লে ভিডিও, রিপ্লে ভিডিওতে গেলে তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তার মানে যেটা বললাম, একে তো ফ্রি ক্লাস সবগুলো, কোনো কারণে লাইভ ক্লাস যদি মিস করেও থাকো ভিডিও রেকর্ড থেকে যাচ্ছে, ভিডিও রিপ্লে থেকে যাচ্ছে, যেটা থাকবে তোমার হচ্ছে একদম ফাইনাল বোর্ড পরীক্ষা পর্যন্ত। তাহলে দেখো এখানে একটা ক্লাসের ডেমো ভিডিও আমরা দেখাচ্ছি, এই যে। সো কমপ্লিট ভিডিও কিন্তু থাকছে, ইভেন তুমি কোনো জায়গা মিস করলে টেনে টেনেও কিন্তু এটা দেখতে পারবে এই ক্ষেত্রে। ঠিক আছে? আর যদি কোনো কারণে মনে হয় যে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেখতে হবে, সো সেই সুবিধাও কিন্তু এখানে আছে, যে ফিচারটা আমাদের একদম নতুন অ্যাড করা হয়েছে। আচ্ছা, তারপর দেখো তুমি যদি আবার যদি ব্যাকে চলে যাও, স্টাডি ম্যাটেরিয়াল, অর্থাৎ ক্লাসের যেই পিডিএফটা, যেই নোটের উপর টিচার অ্যানোটেট করে লিখেছেন বা পড়িয়েছেন, সেই পিডিএফটাও কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। এবং ভিডিওটা রিপ্লে করে দেখা যায় আর পিডিএফটা কিন্তু ডাউনলোড করে রাখা যায়। সো ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করে রাখলে এই যে দেখো পুরো যে পিডিএফ যা যেভাবে পড়ানো হয়েছে এটা এখানে থাকে। এবং এগুলো কিন্তু তোমাদের ওই যে শর্ট রিভিশনের জন্য, কুইক একটা প্রিপারেশনের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। এরপর দেখো তুমি চাইলে এখান থেকে লগ আউট করে ফেলতে পারো বা আবার মাই রুটিন থেকে দেখতে পারো। সো এই যে এই কোর্সের মাধ্যমে যে ফ্রি ক্লাস 21টা, এই 21টা ফ্রি ক্লাস কিন্তু তোমার এই ওয়েবসাইটে ঢুকে এখানে রেজিস্ট্রেশনটা করতে হবে। আবার বলছি খুব সহজ, শুরুটা করবা তুমি উদ্ভাস.com। এই যে যদি চলে যাই উদ্ভাস.com থেকে শুরু করব। উদ্ভাস.com-এ চলে যাওয়ার পর প্রোগ্রাম সমূহ রুটিন, এখানে যে তোমার যে ডিজায়ার্ড প্রোগ্রাম, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এইচএসসি 2021 শর্ট সিলেবাস ফ্রি রিভিশন কোর্স দিবে। তারপর তুমি যদি ফ্রি রেজিস্ট্রেশনে ক্লিক করো তারপর চলে আসবে হচ্ছে এই যে এই উইন্ডোতে। সেখান থেকে অ্যাড নিউ কোর্সে যে এই কোর্সটা অ্যাড করে নিবে। আমরা যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তোমরা অনেকে রেজিস্ট্রেশন করেও ফেলেছো। সো যারা এখনো রেজিস্ট্রেশন করোনি তারাও কিন্তু দ্রুততার সাথে রেজিস্ট্রেশন করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের এই ক্লাসগুলো শুরু হচ্ছে আগামী 2 মার্চ 2021 থেকে। এবং বাংলা ইংলিশ ভার্সনের জন্য আলাদা আলাদা ব্যাচ থাকবে অবশ্যই, যেটা সবসময় থাকে। এবং সন্ধ্যা 7টায় ক্লাসটা অনুষ্ঠিত হবে, অর্থাৎ বাংলা ভার্সনের জন্য আলাদা ব্যাচ, ইংলিশ ভার্সনের জন্য আলাদা। ক্লাসটা সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে এই জন্য যে তোমাদের যদি এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে যায় কোনোভাবে, সো শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে তুমি যেন দিনের বেলা তোমার কলেজের
ক্লাস শেষ করে বা প্র্যাকটিক্যাল যাই থাকুক সেগুলো শেষ করে সন্ধ্যায় যাতে ক্লাসটা ঠিকঠাক মতো করতে পারো সেই জন্য। আর যারা আমাদের সাথে অলরেডি মডেল টেস্ট প্রোগ্রামে যুক্ত আছো, তাদের এই ক্লাসগুলো কিন্তু আমাদের 23 ফেব্রুয়ারি আর 26 ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ এরপরে তুমি যাতে এক সপ্তাহ একটু রেস্ট নিয়ে 2 মার্চ থেকে সুন্দর মতো শুরু করতে পারো, তাদের জন্য চিন্তা করে আমরা এটা 2 মার্চ থেকে শুরু করছি। অর্থাৎ যারা আগে ভর্তি ছিলে বা যারা এখনো ভর্তি হয়নি, সবাইকে নিয়ে যাতে আমরা শুরু করতে পারি, তাই হচ্ছে এটা 2 মার্চ থেকে শুরু করা হবে। আচ্ছা, আর ব্যাচ টাইম 7টায় থাকছে, বাংলা ইংলিশ ভার্সনটা আলাদা, সেটা বলেই দিলাম। আশা করি তোমরা ক্লাসগুলো মিস করবে না। এবার আসি পরবর্তী কার্যক্রম। তোমরা যখন আমাদের আন্ডারে এই সবগুলো ফ্রি ক্লাস যখন করে ফেলবে, এরপর তোমাদের অনেকের একটা রিকোয়েস্ট ছিল যে ভাই আমরা কেন এখনো ফিজিক্যালি ক্লাস নিচ্ছি না, বা এখনো ফিজিক্যালি যেহেতু মুভ করছি না কি জন্য, বা হয়তো তোমরা এই যে রিভিশন ক্লাসগুলো এগুলো ফিজিক্যালি যাচ্ছিলে। বাট বাস্তবতা যেটা হচ্ছে, বর্তমান করোনাকালীন যে সংকট, এখানে যেখানে মানে মেইন যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা আসলে স্কুল কলেজ, সেগুলোই যেহেতু এখনো খোলার অনুমতি পায়নি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর একটু ধৈর্য ধরতে হবে। তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখনই শিক্ষা বোর্ড থেকে উপযুক্ত দিক নির্দেশনা আসবে এবং খুলে যাবে, যেটা আমরা আশা করছি অতি শীঘ্রই হবে, অলরেডি ফেব্রুয়ারির প্রথম উইকে মানে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা কথা শোনা গিয়েছিল, আশা করি এটা খুব আর দেরি হবে না। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই কিন্তু তোমাদের এই ফাইনাল মডেল টেস্ট যেটা ফিজিক্যালি শুরু হয়ে যাবে, এবং আমরা আশা করছি যে ততদিনে আমাদের যে ফ্রি রিভিশন কোর্সটা সেটাও কিন্তু শেষ হয়ে যাবে। সো ফ্রি রিভিশন কোর্স তুমি করো, তোমার সব পড়াশোনাগুলো হয়ে যাক, এরপর তুমি মডেল টেস্টের জন্য যাতে প্রিপেয়ার থাকো। এবং দেশব্যাপী আমাদের উদ্ভাসন মেশের টোটাল 58টা ব্রাঞ্চ আছে। তোমার জন্য যে ব্রাঞ্চটার সুবিধা, যারা যেখানে থাকো সেখান থেকে কিন্তু তুমি ফিজিক্যালি এই পরীক্ষাগুলো দিতে পারবে। আর অবশ্যই তখন আমাদের অনলাইনের ব্যবস্থা থাকবে, কারো যদি ব্রাঞ্চ কাছে না থাকে বা কেউ যদি অনলাইনে কমফোর্টেবল হও সেই ক্ষেত্রে। এখন আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা যে যারা অ্যাকচুয়ালি আমাদের এই ফ্রি রিভিশন কোর্সে এনরোল করে ফেলবে, রেজিস্ট্রেশন করে ফেলবে, তাদের জন্য কিন্তু ফিজিক্যাল মডেল টেস্ট যেটা হবে সেই প্রোগ্রামে 1000 টাকা ছাড় থাকছে। অর্থাৎ তোমার এখানে দুইটা সুবিধা, একে তো তুমি এখানে 21টা ক্লাস পুরোটুকু ফ্রি পেয়ে যাচ্ছ, আবার ফাইনালি যখন মডেল টেস্ট গুলো হবে সেই কোর্সেও তুমি আগে থেকে 1000 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। সো সেই কোর্সের ব্যাপারে কতটুকু কি নেওয়া হবে বা কিভাবে হবে, কবে থেকে শুরু করা হবে, সেটা আমরা উপযুক্ত দিক নির্দেশনা গভর্নমেন্ট থেকে পাওয়ার পরে শুরু করার আগেই তোমাদেরকে জানিয়ে দিব, এবং আশা করি সেটার জন্য একটা আলাদা ওরিয়েন্টেশন প্রোগ্রাম তো হবেই তোমাদের। আচ্ছা, এবার যদি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যেটা অলরেডি আসার কথা, আমরা ধরে নিয়েছিলাম এই প্রশ্নটি আসবে, যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তো সবার আগে আসলে প্রায়োরিটি হচ্ছে এসএসসি পরীক্ষাটা। যেমনটা এটা ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে, তোমাদেরটা এপ্রিলে হয়ে থাকে। তো দেখো, এসএসসি যেহেতু আগে হয়, আগে তো তোমার এসএসসি বোর্ড পরীক্ষাটা হবে, এবং এসএসসি বোর্ড পরীক্ষা হওয়ার পরে একটা কিন্তু প্রস্তুতির দরকার হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষাটার জন্য, ধরো এসএসসি যদি জুন মাসে হয়, তোমাদের পরীক্ষাটা কিন্তু জুলাই বা আগস্ট তার আগে হবে না। সো তুমি কিন্তু এর মধ্যে সময় পাচ্ছ। সো ওই যে যতটুকু সময় পাওয়া যাবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু তোমার কলেজের সিলেবাস হোক, কলেজের পড়াশোনা সেটাও কভার করতে হবে, বা আমাদের সাথে যদি মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হও, সেই মডেল টেস্টও কিন্তু তোমার দিয়ে ফেলতে হবে। আচ্ছা, এখন একটু দেখে নিই যে আলটিমেটলি এই মডেল টেস্টে যখন তোমরা ভর্তি হবে, অর্থাৎ যেটাই ভাইয়া বললাম যে 1000 টাকার ছাড় পেয়ে যাবে যদি এখনই ফ্রি রেজিস্ট্রেশনটা করে রাখো, সেটা কি কি সুবিধা থাকছে। আমাদের দেশব্যাপী যে 58টা শাখা আছে উদ্ভাসন মেশের, যে কোনোটায় যে তুমি ফিজিক্যাল পরীক্ষা দিতে পারবে, এবং সর্বমোট ফিজিক্যালি পরীক্ষা থাকবে 41টি, এবং 41টার তুমি খাতা ঢাকা থেকে সেন্ট্রালি দেখে আবার তোমার যে ব্রাঞ্চ সেখানে পাঠিয়ে দেওয়া হবে, যাতে তুমি একদম প্রত্যেকটা জিনিস জেনে যাও যে কি কি থাকছে। আর দেখো, অধ্যায়ভিত্তিক আর ফাইনাল মডেল টেস্ট কিন্তু আলাদা। যেমন অধ্যায়ভিত্তিকে এই শর্ট সিলেবাসের প্রত্যেকটা টপিককে গুরুত্ব দিয়ে আলাদা আলাদা তোমার মডেল টেস্ট থাকবে। আর ফাইনাল মডেল টেস্টে পুরো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পুরো সিলেবাসের উপর হবে। এতে করে কি হচ্ছে যে তোমরা আলটিমেটলি 21টা রিভিশন ক্লাস ফ্রি করার পরে এই কোর্সে যদি পরবর্তীতে ভর্তি হও, তখন কিন্তু তোমার একদম চ্যাপ্টার ওয়াইজ ঝালাই করে নেওয়ার যে আসলে ক্লাসগুলো কতটুকু কাজে দিল সেই সুযোগটা থাকছে। আর ফাইনাল মডেল টেস্ট কি সুবিধা করবে, একদম বোর্ড পরীক্ষার মতো যে মডেল টেস্ট ফাইনাল সেরকম হবে। আর সর্বমোট 41টা প্রিন্টেড সলিউশন বুক, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষা যে তুমি দিলে ফিজিক্যাল পরীক্ষা, ওই প্রত্যেকটা পরীক্ষার খাতার সাথে তুমি একটা সলিউশন বুকও পেয়ে যাবে। মানে আসলে উত্তরগুলো কি হওয়া উচিত ছিল, ব্যাখ্যামূলক সমাধান, যেটা সব থাকে। আর তখনও কিন্তু শুধুমাত্র পরীক্ষা থাকছে না, অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই যে এই 21টা ফ্রি ক্লাসের পাশাপাশি আবারও কিন্তু 28টা লাইভ সলভ ক্লাসের ব্যবস্থা থাকবে। অর্থাৎ শুধুমাত্র যে তোমাকে সলিউশন বুক দিয়ে দিলাম আর বললাম তুমি নিজে যে বুঝে নাও, এরকম না।
যে কোয়েশ্চেনগুলো আসবে বা আরো যেসব কোয়েশ্চেন আসতে পারে সেগুলোর উপরে কিন্তু এই লাইভ সলভ ক্লাসগুলো অংশগ্রহণ করা হবে। আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে চাই, অবশ্যই আমাদের যে ক্লাসগুলো হবে তোমাদের ফ্রি এখানে, সেগুলোও কিন্তু অবশ্যই লাইভ ক্লাস হবে, কোনো প্রি রেকর্ডেড ক্লাস না বা ভিডিও প্লে করে দেওয়া হবে এরকম না। আমরা ভাইয়ারাই সরাসরি যে নির্ধারিত সময়, ধরো সন্ধ্যা 7টার সময় যে ক্লাসটা যদি আমি কেমিস্ট্রি পড়াই, সেটা আমি 7টার সময় বসেই নিতে হবে এরকম। আচ্ছা, আর প্রতিটা ক্লাসের পিডিএফ ক্লাস নোট আর ভিডিও রিপ্লে যেহেতু ফ্রি কোর্সে থাকছে, অবশ্যই এই কোর্সে তো থাকবেই। আর অবশ্যই তোমরা আরেকটা যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে, এবার যেহেতু একই টপিক থেকে কোয়েশ্চেন অনেক রকম আসার সম্ভাবনা অনেক বেশি, এই জন্য উদ্ভাসের নিজস্ব কিছু প্রশ্ন ব্যাংক পেয়ে যাবে। 7টা প্রিন্টেড প্রশ্ন ব্যাংক পাবে, ওই যে বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এভাবে আলাদা আলাদা। আচ্ছা, আর আরেকটা যেটা সুবিধা যদি একটু বলি, আমাদের কিন্তু এই মডেল টেস্ট প্রোগ্রামগুলোতে প্রত্যেক বছর একদম ভাইয়ার সময় থেকে, আমি 2015 সালে এইচএসসি পরীক্ষা দিই, এই মডেল টেস্ট প্রোগ্রামগুলোতে কিন্তু দেখা যায় অনেক স্টুডেন্ট ভর্তি হয়। যারা আমাদের একাডেমিক স্টুডেন্ট থাকে তারাও ভর্তি হয়, বা যারা হয়তো আমাদের সাথে আগে ছিল না তোমরা, তাদেরও অনেকে ভর্তি হবে। তো এতে করে কি হয়, তুমি হয়তো তোমার এখন মেরিট লিস্টটা পাওয়া হচ্ছে তোমার কলেজের যেই রেজাল্ট সেটার ভিত্তিতে, তাই না? তোমার কলেজের 100, 200 বা 500 স্টুডেন্ট তাদের মধ্যে, কিন্তু এখানে কিন্তু তোমার দেশব্যাপী হাজার হাজার স্টুডেন্টের মধ্যে মেধা তালিকাটা তোমার পাওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ তুমি আসলে দেশব্যাপী যেহেতু বোর্ড পরীক্ষাটা হবে সব স্টুডেন্টদেরকে নিয়ে, একদম সবাই অংশগ্রহণ না করলেও একটা খুবই বড় পোর্শন কিন্তু আমাদের এই ফিজিক্যাল মডেল টেস্ট গুলোয় প্রত্যেক বছর অংশগ্রহণ করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সুযোগটা থাকছে যে এখানে নিজেকে যাচাই করে নেওয়া, যে আমি তো আমার স্কুলের হয়তো ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল বা টপ 10-এ থাকি, আমি আসলে সারা দেশে এই যে এত হাজার হাজার স্টুডেন্ট যখন মডেল টেস্টটা দিচ্ছে, তাদের মধ্যে আমার পজিশনটা কেমন, তখন কিন্তু আসলে প্রকৃত যে সিচুয়েশনটা সেটা বোঝা যাবে। এবং আমার পার্সোনাল ব্যাপার যদি বলি, আমি নটরডেম কলেজে ছিলাম, এবং আমিও যখন এই মডেল টেস্ট গুলো দেই, যখন আমি মতিঝিল ব্রাঞ্চে উদ্ভাসের মতিঝিল ব্রাঞ্চে ফিজিক্যালি মডেল টেস্ট গুলো দিয়েছিলাম, তখন কিন্তু এগুলোই আমাকে হেল্প করেছিল যে আচ্ছা মানে কনফিডেন্স যদি থাকে সেটাও আর একটু বিল্ড আপ করতে, আবার যদি কনফিডেন্স মানে ওভার কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি তো অনেক পারি, সেই ক্ষেত্রে একটু ধারণা দেয় যে হ্যাঁ আমি হয়তো আমার কলেজে অনেক ভালো মেরিট পজিশন আসছে, কিন্তু দেখা গেল কি দেশব্যাপী যখন পরীক্ষা হলো সবার মধ্যে, সেখানে একটু পিছিয়ে আসলো। সো এগুলা থেকে না বাস্তব কিছু প্র্যাকটিক্যাল ধারণা পাওয়া যায় যে বোর্ড পরীক্ষায় তোমার রেজাল্টটা কেমন হতে পারে। এবং অবশ্যই আমি এটা বলতে পারি যে এইচএসসি মডেল টেস্টে উদ্ভাসের যে কম্বাইন্ড রেজাল্ট, সেখানে আমার যে মেরিট পজিশনটা ছিল, এবং আলটিমেটলি যখন এইচএসসি বোর্ড পরীক্ষার রেজাল্ট দিয়ে দিল, বোর্ড পরীক্ষার রেজাল্টে সাধারণত বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর সেখান থেকে মেরিট পজিশনটা জানা যায়। তো সেটার একটা ভালো ধারণাই পেয়েছিলাম, যে দেখা গিয়েছে যে বোর্ডে 75তম একটা পজিশন এসেছিল। সো এগুলা থেকে কিন্তু তুমি একটা ধারণা পাবে যে তোমার প্রস্তুতিটা আসলে কেমন। আর এই যে প্রত্যেকটা পরীক্ষার অটো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট তো থাকছেই। আর যেটা হচ্ছে তোমাদের জন্য যদিও নিজের রেজাল্টটা ভালো করায় নিজের কাছে, বাট আমরা সাধারণত উপহার স্বরূপ কিছু শিক্ষাবৃত্তি তোমাদের প্রদান করে থাকি প্রত্যেক বছরই। আমিও কিছু পেয়েছিলাম এই ক্ষেত্রে আমাদের সময়। আচ্ছা, আর ফিজিক্যাল মডেল টেস্টের প্রয়োজনীয়তা এটা আসলে বলার অপেক্ষা রাখে না। ইনফ্যাক্ট তোমরাই ভালো বলতে পারবে, তোমরা চাইলে আমাদেরকে জানাতেও পারো, একটু আমি দেখি অনেকক্ষণ তোমাদের কাছ থেকে চ্যাট বক্সে কিছু নেওয়া হয়নি, একটু বলো যে তোমাদের মতামতগুলো একটু পড়ে শোনাবো, যে আসলে পরবর্তীতে যে আমরা ফিজিক্যাল মডেল টেস্ট প্রোগ্রামটা রাখছি তোমাদের জন্য, এটাকে তোমরা কিভাবে দেখছো? হ্যাঁ, সিলেবাস সবাই পেয়ে যাবে। আচ্ছা, মানে কতটুকু গুরুত্বপূর্ণ বলে তোমরা মনে করছো যে ফিজিক্যালি মডেল টেস্টটা দেওয়া? আমরা তো অনেক কিছুই বলবো, আর তোমার দিক থেকে কি মনে হয়? আচ্ছা, হ্যাঁ, ম্যাক্সিমাম যেটা বলছো যে হ্যাঁ ফিজিক্যাল এক্সাম দিতে চাও, এটাই বললাম, একটু ধৈর্য ধরতে হবে, এই ফ্রি রিভিশন ক্লাসগুলো হয়ে যাক, এরপর ফিজিক্যালটা চলে আসবে তোমাদের জন্য। আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বুঝতে হবে যে এখানে যে পয়েন্টগুলো লেখা আছে সবগুলোই কিন্তু রিলেভেন্ট। যেমন তোমরাও কিন্তু অনেকদিন ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছো, হ্যাঁ, অনলাইনে ক্লাস করার যেমন অনেক সুবিধা আছে, ঠিক একইভাবে অনেক অসুবিধাও আছে। দেখো, বোর্ড পরীক্ষা যখন দিতে হবে, সেটা কিন্তু আর অনলাইনে বসে দিতে পারবো না, পরীক্ষাটা কিন্তু তখন ফিজিক্যালি যে সশরীরে উপস্থিত হয়ে কোন একটা হলে দিতে হবে। তো সেই অভ্যাসটাই যদি তুমি এই ফিজিক্যাল মডেল টেস্টের মধ্যে মানিয়ে নাও, নিজেকে করে নাও, তখন কিন্তু তোমার জন্য অনেক সুবিধা হবে। যেমন রেগুলার তোমার একটা পরীক্ষার টাইম থাকবে, আমরা আশা করছি যে সারাদিন 6টা টাইমে পরীক্ষা দেওয়া যাবে। তো 6টা টাইমের মধ্যে তোমার কলেজের ক্লাস যখন থাকুক বা অন্য পড়াশোনা যখন থাকুক, তোমার সুবিধা মতো যে কোনো একটা ব্যাচ টাইমে তুমি রেগুলার পরীক্ষাটা দিতে পারবে 6টা টাইমের মধ্যে। এই ব্যাপারে বিস্তারিত তো পরে আমরা জানাবোই। তো দেখো, রেগুলার একটা সময় করে পরীক্ষা দিতে যাওয়া, রেগুলার সৃজনশীল প্রশ্নের উপরে পরীক্ষা দেওয়া, এতে করে কিন্তু তোমার ওই পরীক্ষা ভীতিটা দূর হয়ে যাবে। কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন করতে হয় বা নিজের উইকনেস কোন দিকে, যেহেতু এই যে টপিক ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা হবে, তুমি কিন্তু এগুলো খুব সহজেই যাচাই করে নিতে পারবে। আর এটা করে যেটা বললাম যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এটা ছিল, যে ধরো কোন একটা টপিক আমি অনেক ভালো পারতাম নিজে মনে করতাম হয়তো, সেটা মডেল টেস্ট দেওয়ার পর আসলে দেখা গেল
ওই টপিকের কিছু স্পেসিফিক কোয়েশ্চেনই আমি ভালো পারি, যখনই অন্য একটা টপিক মানে সেম চ্যাপ্টারের অন্য টপিক থেকে কোয়েশ্চেন দিল সেটা আমি পারলাম না। সো এই ধারণাগুলো নিজের ব্যাপারে নিজে অনেক ক্লিয়ারলি পাওয়া যায়। সো কমন ভুলগুলা আয়ত্ত করা, আর যেটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ডের সাথে পরিচিত হওয়া। সো তুমি যখন রেগুলার মডেল টেস্টগুলো দিবা তখন কিন্তু তোমার একদম যে পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষার যে ভীতি সেটা খুব ভালো মতো দূর হয়ে যায়। যেমন আমাদের এইচএসসি মডেল টেস্টের সময় আমার হয়তো টোটাল 4টা থেকে 6টা, প্রত্যেকটা বিষয়ের উপর 4টা থেকে 6টা পরীক্ষা দেওয়া হয়েছিল। ধরো আমি কেমিস্ট্রির উপরেই 6টা পরীক্ষা দিলাম, 4টা হচ্ছে যে ওই যে চ্যাপ্টার ওয়াইজ, আর 2টা ধরো ফাইনাল মডেল টেস্ট। তো এরপর কি হলো, যখন আসলে বোর্ড পরীক্ষা দিতে গেলাম তখন জাস্ট এনভায়রনমেন্ট বা সেন্টারটা আলাদা ছিল, বাকি সব কিন্তু আমার জন্য অনেক কমন হয়ে গিয়েছিল, কারণ এই সেম কাজ আমি আরো অনেকবার করে আসছি মেইন বোর্ড পরীক্ষার আগেই। সো ওই কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য ফিজিক্যাল মডেল টেস্টটা খুবই জরুরি। সেটা তোমার যেটা এখানে লেখা আছে আসলে আত্মবিশ্বাস অর্জনে তোমাকে অনেক 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 বেশি হেল্প করবে। আচ্ছা, আর এবার তোমরা অলরেডি আমি যখন চ্যাট বক্স দেখছিলাম তখন কেউ কেউ হয়তো আমাদের ওয়েবসাইট দেখার কারণে এই ব্যাপারটা জানো এবং প্রশ্ন করেছো যে যাদের মেডিকেল টার্গেট, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি তোমার বোর্ড পরীক্ষাটা হয়ে যাওয়ার পর মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাও, তাদের জন্য আমরা এই জিনিসটা নিয়ে এসেছি যেটা হচ্ছে প্রি মেডিকেল কোর্স। এটাও একটা ফ্রি কোর্স 2 উইকের, এবং এটা হচ্ছে তোমার মেডিকেল আর ডেন্টাল ভর্তি পরীক্ষার ব্যাপারে কমপ্লিট একটা ধারণা দেওয়া। মানে কথা হচ্ছে তোমাদের তো এইচএসসি পরীক্ষা হতে এখনো সময় আছে। তো এই সময়ের মধ্যে 2 সপ্তাহের মধ্যে তুমি যদি একটা ধারণা নিয়ে নিতে পারো যে আসলে তোমার টার্গেট যে মেডিকেল আর ডেন্টাল, বা যাদের ইভেন টার্গেট নাও, হয়তো তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করছো বা ভার্সিটি, তারাও যদি ধারণা নিতে চাও, যেহেতু ফ্রি 2 উইকের ক্লাস পরীক্ষা যেমনি হয় মেডিকেলের উন্মেষের, একদম উন্মেষের যেই প্যাটার্নে ক্লাসগুলো হয়ে থাকে পরীক্ষাগুলো হয়ে থাকে 2 সপ্তাহ সেভাবে হবে। সো এতে করে তুমি একটু রিয়েল টাইম আইডিয়াটা পাবে যে তোমার কি এইচএসসি পরীক্ষার পর মেডিকেল প্রিপারেশনটা নেওয়া উচিত হবে নাকি হবে না, বা উন্মেষের সাথে যদি তুমি ক্লাসগুলো করো তাহলে তোমার জন্য ক্লাসগুলো আসলে কেমন হবে। সো এটাও কিন্তু আসলে আমাদের যে ওয়েবসাইট আছে উদ্ভাসের ওয়েবসাইট, উদ্ভাসের ওয়েবসাইট থেকে তুমি পেয়ে যাবে। এই যে তুমি যদি উদ্ভাস.com-এ চলে আসো, প্রোগ্রাম সমূহ রুটিন, এবং নিচের দিকে চলে আসলে এই যে তোমাদের যে এইচএসসি 2021 শর্ট সিলেবাস কোর্সটা, এটা ঠিক নিচেই প্রি মেডিকেল ফ্রি ক্লাস 2021। সো সেম ভাবে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে এই যে দেখো, এটাও কিন্তু এনরোল করতে পারো, জাস্ট একটা ধারণা নিয়ে নেওয়ার জন্য, যেহেতু এখনো তোমাদের বোর্ড পরীক্ষার আগে যথেষ্ট সময় আছে। আশা করি মেডিকেল প্রস্তুতি যারা নিতে চাও তারা ওই যে সিলেবাসের ব্যাপারেও মেডিকেলের এই উন্মেষের ক্লাসগুলো আরেকটু ধারণা পাবে যে মেডিকেলে আসলে কেমন প্রশ্ন হবে এই শর্ট সিলেবাস থেকে। তো এই তো, এটাই ছিল হচ্ছে আমাদের আজকের সেমিনার। আশা করি তোমরা, আমি যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে ভর্তি হয়ে গিয়েছো, অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো ফ্রি প্রোগ্রামে। আর এই সেমিনারটা যখন শেষ হবে আশা করি বাকিরাও তখন রেজিস্ট্রেশন করে ফেলবে। এবার যদি তোমাদের রিলিভেন্ট কোনো প্রশ্ন থাকে আমরা একটু উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাইয়া, ওদের কি কোনো প্রশ্ন আছে? যদি কিছু রিলেভেন্ট প্রশ্ন আমরা উত্তর দিতে পারি। হ্যাঁ, জি ভাইয়া, ওই যে মানে অনেকেই বলতেছিল যে ফিজিক্যাল মডেল টেস্ট কবে শুরু হবে, তো ওইটা একটু যদি আরেকবার ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, সো সবার উদ্দেশ্যে আবারও বলছি যে তোমাদের এই ফ্রি রিভিশন কোর্সটা, বুঝতে পারছো, 21টা ক্লাস শুরু হচ্ছে তোমার 2 মার্চ। তো আমরা আশা করছি এটা 26 মার্চের আগেই আমাদের এই ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এবং একই সাথে যেটা বললাম, ততদিনে কিন্তু তোমরাও আশা করি নিউজ পেপার বা গভর্নমেন্টের বিভিন্ন দিক নির্দেশনা থেকে বুঝতে পারছো, ততদিনে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো আশা করি ফিজিক্যালি খুলে যাবে। তো একসাথেই তখন যেটা হবে, তোমাদের ফ্রি রিভিশন ক্লাসটাও শেষ হয়ে যাবে মার্চের মধ্যে। তো আমরা মার্চের লাস্ট উইক বা এপ্রিলের ফার্স্ট উইকেই তখন এই ফিজিক্যাল মডেল টেস্টে চলে যেতে পারবো। সো এটা একটা টেন্টেটিভ ডেট, আমরা আপাতত ধরে নিচ্ছি এপ্রিলের ফার্স্ট উইকে। বাকিটা সময় আসার সাথে সাথে অবশ্যই তোমরা তো আমাদের সাথে থাকবেই এই ফ্রি রিভিশন কোর্সে, তখন কিন্তু ক্লাসেই তোমাদেরকে এই ব্যাপারগুলো রেগুলার আপডেট জানিয়ে দেওয়া হবে। জি ভাই, আর কোনো প্রশ্ন কি আছে? আহ, আরেকটা ছিল যে একটা অভিভাবকদের ইয়ে থেকে ছিল যে 21টি ক্লাসে কি শর্ট সিলেবাস সম্পূর্ণ ক্লিয়ার হবে কিনা। আচ্ছা, সো এই ক্ষেত্রে একটু বলতে চাই যে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যেটি কিন্তু রিভিশন কোর্স। সো দেখো, যে তোমাদের কিন্তু একদমই যে এইসব টপিক কখনো পড়া হয় নাই তা কিন্তু না, সবাই কিন্তু কম বেশি পড়েছো। কেউ হয়তো একবার পড়া শেষ, ইভেন কেউ কেউ আমরা জানি যে 2-3বারও পড়া শেষ, আবার কেউ কেউ হয়তো হালকা টাচ করেছো। দেখা গেল 10টা টপিকের মধ্যে 5টা দেখা হয়েছে, 5টা দেখা হয় নাই। তো এই ক্লাসগুলো আসলে ওই 5টা না দেখা টপিকও যদি তুমি বুঝতে চাও সেটার জন্য অবশ্যই এনাফ হবে। আর দেখো, সব মিলে
যদি আমি হিসাব করি, প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা গুরুত্ব দিয়ে যে যেটার সিলেবাস যেমন সেটার উপর ভিত্তি করে কিন্তু এই 21টা ক্লাস ডিজাইন করা হয়েছে। আর তাছাড়া পরবর্তীতে আমাদের যে ফাইনাল মডেল টেস্ট তোমাদের জন্য থাকবে, ওই মডেল টেস্ট প্রোগ্রামেও কিন্তু আমাদের 28টা ক্লাস থাকছে। সো তখনও কিন্তু তুমি এরকম চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ আলাদা আলাদা ক্লাস পাবে। সো এই জন্য আসলে আমি অভিভাবকদেরকেও বলতে চাই, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেহেতু এটা রিভিশন, ওর যেহেতু একদম প্রথম থেকে শুরু থেকে জিরো থেকে পড়তে হচ্ছে না, একটা দেখা টপিকে হয়তো আবার রিভিউ করা হবে, তাই এই ক্লাসগুলো আসলেই পর্যাপ্ত হবে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হয়তো বলতেছিল যে মানে ফিজিক্যালি শুরু হলে অনলাইনে মডেল টেস্ট থাকবে কিনা? হ্যাঁ, অবশ্যই অনলাইনে মডেল টেস্ট থাকবে, যেটা আমি আসলে বলেছিলাম মাঝখানে একবার, যে কারো যদি একটা তো হচ্ছে অবশ্যই ফিজিক্যালি যদি তুমি বাসার আশেপাশে কোনো ব্রাঞ্চ এসে দিতে পারো কষ্ট করে, তাহলে সুবিধা হবে তোমার, ভালোই হবে তোমার জন্য। বাট যদি সামহাউ তোমার বাসা থেকে যদি দূরে হয় কোনো ব্রাঞ্চ, যদিও দেশব্যাপী আমাদের 58টা ব্রাঞ্চ আছে, সো তাও যদি ধরে নিই কারো কারোর জন্য যদি সেটা দূরে হয়, সেই ক্ষেত্রে তুমি অনলাইনেও পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ অনলাইন অফলাইন দুইটাতেই তখন চালু থাকবে। আপাতত অনলাইনে ফ্রি কোর্স বা ফ্রি ক্লাসগুলো, দেন যখন মডেল টেস্ট শুরু হবে সেটা অনলাইন অফলাইন দুটোতেই চালু থাকবে। আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া যে ওই যে মেডিকেল ফ্রি ক্লাস ফ্রি কোর্সের জন্য ওইরকম কি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির হবে কিনা? এবং এটা তো হবে, আমরা এটার পরে করব। আরেকটা ঘোষণা হলো যে ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের সামনে রংপুর, বগুড়া, বরিশাল, কুমিল্লা এই ব্রাঞ্চগুলো তো আমরা মেডিকেল ভার্সিটির পাশাপাশি ঢাকার মতো একই সাথে ইঞ্জিনিয়ারিং কোর্স ওদের ইয়ার থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, সো এটা যেটা একটু তথ্য তোমাদের, ছিল, জানাই দিলাম হ্যাঁ, আর কি। সো তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে আশা করি যদি আমরা এরকম কিছু শুরু করি সেটা তোমরা জেনে যাবে, এবং আলাদা এই প্রোগ্রামের জন্য তোমাদের কাছে এসএমএস চলে যাবে, বা আমরা যদি এই ওরিয়েন্টেশন লাইভ করি সেটাও চলে আসবো আমরা তোমাদের কাছে। সো কোনো কিছু, আশা করি আমাদের দিক থেকে যদি কোনো নতুন প্রোগ্রাম শুরু হয় তোমাদের জন্য, সেই ইনফরমেশনগুলো কোনোভাবে তোমাদের মিস যাবে না। আর যেটা বললাম, যদি তুমি ফ্রি রিভিশন কোর্সে যুক্ত থাকো, রেগুলার ক্লাস শেষে এসব অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। আর কি কোনো আর প্রশ্ন আছে? আর না ভাই, আর ওরকম কোনো কোশ্চেন নাই। জি ভাই। আচ্ছা, সো ভালো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে, এবং আজকের সেমিনারে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম মানুষজনই, অলমোস্ট 97-8% মানুষ আমাদের সাথে ছিলে। আশা করি তোমাদের সবার কাজে লেগেছে সেমিনারটি। সবাই যারা শর্ট সিলেবাসের উপর কনফিউশন ছিল সেটাও একটু ক্লিয়ার হয়েছে, বা একদম কমপ্লিট যে ফ্রি রিভিশন কোর্স সেটার ব্যাপারেও ধারণা পেয়েছো। যেটা বললাম, অলরেডি অনেকে রেজিস্ট্রেশনও করে ফেলেছো। আর যখন লাইভটি শেষ হয়ে যাবে, আশা করি আজকের মধ্যে বা কালকের মধ্যে তুমি রেজিস্ট্রেশন করে ফেলবে। আর তোমাদের সাথে লাইভ ক্লাসে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা অভিভাবক ছিলেন এতক্ষণ আমাদের সাথে কষ্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও কোনো একটা সময় দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।